সময় কারোর জন্য থেমে থাকে না। সময় নিজের গতিতে চলমান। কেউ যদি বিশ্বাস করে যে সময় তার জন্য অপেক্ষা করবে, তাহলে সেটা একদমই ভুল। কারণ সময় পৃথিবীর কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করে না। কোনো ধনী ব্যক্তি যদি মনে করে সে টাকা দিয়ে সময় কিনে নিতে পারবে, সেটা তাহলে তার ধারণার একদমই ভুল। সময়ের সাথে সাথে পুরো দেশ পাল্টে গেছে। পাল্টে গেছে মাফিয়া ওয়ার্ল্ডের সকল কর্মকাজ। আজ থেকে 6 বছর আগে মাফিয়া ওয়ার্ল্ডের মাফিয়া এসকে হঠাৎ গায়েব হয়ে যায়, কিন্তু মাফিয়া ওয়ার্ল্ডের কারো ধারণা নাই যে সে মারা গেছে। সে গায়েব হয়ে যাওয়ার পর থেকে তোলপাড় শুরু হয়ে যায় মাফিয়া ওয়ার্ল্ডে। তাদের মাঝে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। যারা ভালো মাফিয়া ছিল তাদের মাঝেও দ্বন্দ্ব শুরু হয়। কারণ শক্তি পাওয়ার বলে একটা জিনিস আছে যেটা মানুষকে অন্ধ করে দেয়। যখন আন্ডারওয়ার্ল্ডের নিজের মাঝে লড়াই চলছিল, এটার এই সুযোগ নিয়েছিল সাইকো গ্যাংয়ের লিডার। কিন্তু সে কিছু করার আগে আগমন হয় এমকে নামের একজন, যার নাম ডাক আগে কেউ কখনো শুনেনি। তার উপর সবাই ক্ষিপ্ত হয়ে যায়। সবাই মিলে তার বিরুদ্ধে যেতে গেলে এমকের পাওয়ারের সামনে কেউ টিকতেই পারে না। নিজের এলাকায় সবার সাথে প্রতিরোধ করছে, পরে ভয়ে কেউ এগিয়ে যায়নি। আর সাইকো গ্যাং নিজের স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে। সেটা কেন? গল্পের সাথে থাকুন, বুঝতে পারবেন। সালাম চৌধুরীর মৃত্যুর 1 বছর পর যখন নিজেদের সঠিক কিং নির্বাচন করতে পারতেছিল না আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া, তখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব বেড়ে যায়। আর সাইকো গ্যাংয়ের আবির্ভাব হলে সেটা ঠিক সময়ে এমকে নামের একজনের আবির্ভাব ঘটে। সে নিজের ক্ষমতা দিয়ে আন্ডারওয়ার্ল্ডের কিং হয়ে যায় আর নিজের নাম প্রকাশ করে রকিস্টার লর্ড শ্যাডো দ্য কিং। তারপর থেকে আন্ডারওয়ার্ল্ডের একজনের নামে সব কিছু চলে, আর সেটা হলো এমকে। ছালার নগরের পাওয়ারফুল এবং আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং এমকে মারা যাওয়া 6 বছর পর দেশে অনেক উন্নত পরিবর্তন হয়েছে। দেশের ক্ষমতা চলে গেছে ঐশ্বর্য শাসকদের হাতে। দেশের প্রধানমন্ত্রী আসাদ, যে এক সময় রাষ্ট্রপতি ছিল, বলতে গেলে তিনি এক নায়কত্ব শাসন ব্যবস্থা প্রতিষ্ঠান করে ফেলেছে। তার উপরে কেউ গেলে তাকে মেরে ফেলে দ্বিধাবোধ করে না। যাই হোক, এবার মূল গল্পে আসি। ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ও পুরনো বিশ্ববিদ্যালয় হলো ঢাকা ইউনিভার্সিটি। ইংরেজি আমলে 1921 সালে 1 জুলাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় চালু হয়। এখানে পড়তে আসে সব নামি দামি স্টুডেন্টস এবং মেধাবীরা। বর্তমানে এখানে পড়াশোনার চেয়ে রাজনীতি বেশি হয়, আর রাজনীতির পেছনে একটি কারণও আছে, ঐশ্বর্য শাসন। তার আন্ডারে আছে অনেক ছাত্রলীগ নেতা, আর ছাত্রলীগের প্রতি ভার্সিটিতে এক রাজত্ব চলছে। তাদের উপরে কেউ কথা বললে আর জ্যান্ত থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগের নেতার কথা চলছে, আর সে হলো রাকেশ, যার কথা মতো পুরো ভার্সিটি চলে। রাকেশের সাথে আরও একজন আছে, যিনি হলো ভার্সিটির সভাপতি, আর তার নাম হলো ফারুক। এদের আন্ডারে আবার সকল ছোট ছোট পাথি মাস্তানও আছে। তাদের আপনারা কিছু সময় পরে দেখতে পাবেন। আজ নতুন বর্ষ শুরু হয়েছে, 24 থেকে 25 নতুন বর্ষ। সকল ছাত্র ভার্সিটিতে আছে। গেট দিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে অন্য থেকে রেক দিচ্ছে ভার্সিটির নামি দামি স্টুডেন্ট ইশরাত আর তার বান্ধবীরা। ইশরাতের বাবা দেশের প্রধানমন্ত্রী, এই জন্য তার উপর কেউ কথা বলতেই পারে না। তাছাড়া ছাত্রলীগ নেতা রাকেশের গার্লফ্রেন্ড হলো ইশরাত। তার মুখের উপর কথা বললে যে কোনো শাস্তি দিলেও কারো বাপের ক্ষমতা নেই সেটা আটকানো। আজ প্রথম বর্ষের সকল স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে আসছে। এক একটা মুরগি থেকে এক একজনকে জার্ট দিচ্ছে। সবাইকে এমন এমন টাস্ক দিচ্ছে যে এটা পূরণ করার ক্ষমতা নেই। ইশরাতের সাথে দাঁড়িয়ে আছে নীলা, তামিম, সুমাইয়া, রাফি। এরা সকলে ইশরাতের ক্লোজ ফ্রেন্ড। প্রথম বর্ষ থেকে এই পর্যন্ত তাদের সাথেই আছে। ইশরাত ও তার বন্ধুরা চতুর্থ বর্ষেই পড়ে। ভার্সিটি দিয়ে প্রবেশ করলো বাইক নিয়ে এক হ্যান্ডসাম ছেলে। তাকে দেখে মনে হচ্ছে না যে একজন স্টুডেন্ট। সে যাই হোক, বাইকটা রেখে চাবি ঘোরাতে ঘোরাতে হেঁটে সামনের দিকে আসতে লাগলো। ছেলেটি ইশরাতের দিকে তাকালো না। এটা দেখে ইশরাতের এগোতে লাগলো, তাই ডাক দিল, কিন্তু তবুও ছেলেটা ঘুরে তাকালো না। ওই শালাকে আমার সামনে নিয়ে আয়। কথাটি বলে রাফি হাঁটতে হাঁটতে ছেলেটির সামনে চলে আসলো। কিরে, নতুন ভার্সিটিতে এসে মনে হচ্ছে খুব বেশিই উঠছিস।
এই, তোকে যে ইসরাত ম্যাম ডাকছে, তুই কি শুনতে পাসনি? কখন আমাকে ডেকেছে? আমি তো শুনতে পারিনি। এখন তো শুনতে পেরেছিস। ওই দেখ, গাছের নিচে বসে আছে। আমার সাথে চল, চল। ছেলেটি কিছু একটা ভেবে ঈশাতের সামনে আসলো। আসার সাথে সাথেই ছেলেটার গালে থাপ্পড় মারতে গেলে কিন্তু ছেলেটা সেটা হাত দিয়ে ধরে ফেলে। তোর সাহস হলো কি করে আমার হাতে ধরার? হাত ছাড় বলছি আমার। এটা বলার সাথে সাথে ছেলেটা হাত ছেড়ে দিল। আসলে আমি চাই না কেউ আমার গায়ে হাত দিক, তাই আপনাকে বাধা দিলাম। তুই কি যে আমার কাজে বাধা দিতে এসেছিস? আমি যাকে ইচ্ছা তাকে মারবো। তুই আমার কথা শুনিসনি, তাই আমি তোকে মারবো। মিস, আমি আপনার কথা শুনিনি। আমি কতবার ডেকেছি, তুই কি শুনেছিস? আপনি আমাকে কখন ডাকলেন? আমার নাম ধরে তো কেউ ডাকেনি। তোর নাম কি? আর আজ থেকে তো মনে হচ্ছে যে ভার্সিটিতে তুই প্রথম বর্ষে। আমার নাম আমার নাম বলছি, তার আগে আপনারা বলেন যে কোন বর্ষের আপনারা। আমরা শুধু অনার্স চতুর্থ বর্ষের ইংরেজি ডিপার্টমেন্টের। সুমাইয়া বলল। তো নিজেরা রুমে চলে আসুন, ক্লাসে গেলে বুঝতে পারবেন আমার নাম কি। তোর নাম জানতে আমাকে ক্লাসে যেতে হবে? মাই ফুট। সেটা আপনার ইচ্ছে। দেখ তুই তুই কিন্তু আমার সাথে বেশি বাড়াবাড়ি করছিস। এর ফল কিন্তু ভালো হবে না। আচ্ছা ম্যাম, দুঃখিত। আমাকে প্রিন্সিপাল স্যার অনেক আগে ডেকেছিল। আমি তার সাথে দেখা করে আসি। যাওয়ার সময় না হয় আপনার সাথে দেখা করে যাব। প্রিন্সিপালের সাথে কথা বলার আগে আমার সাথে কথা বল। এটা আমি করতে পারবো না, কারণ আমি যাকে আগে কথা দিই তার কথা আগে পালন করি। এটা বলে ছেলেটি চলে গেল, কিন্তু ঈশাদ আর তার বান্ধবীরা ডাকতে লাগলো, কিন্তু শুনলো না। তোকে আমি পরে দেখে নেব। আগে বল তোর নাম কি? মাহিম। ছেলেটি এটা বলে আবার সামনে হাঁটা ধরলো। মাহিম নাম শুনে ঈশাদ কিছু একটা ভাবতে লাগলো। এই নামটা আমার কেমন যেন শোনা শোনা লাগছে। আরে এমন নাম তো ভার্সিটির কয়েকজনেরই আছে, হয়তো কোথাও একটা শুনেছিস। হবে হয়তো, কিন্তু আমি একে ছাড়বো না। প্রথম দিন এসেই আমার সাথে বেয়াদবি করা, এর ফল ওকে ভোগ করতে হবে। আচ্ছা, ওটার কথা ছাড়, এখন নতুন নতুন মুরগি আসছে, তাদের ধর। সবচেয়ে আজকে বেশি মজা পাওয়া যাবে। হ্যাঁ তামিম, তুই ঠিক বলেছিস। ইসরাত, ওটার কথা বাদ দে, আগে এদের সাথে মজা নে। হ্যাঁ, তোরা যখন বলছিস তাহলে ঠিক আছে, কিন্তু আমি ওই ব্যাটা মাহিমকে ছাড়বো না। আরে সেটা পরে দেখে নিস। ঈশাদ ও তার মেম্বাররা আবার ভার্সিটির নতুন নতুন ছাত্রছাত্রীদের র্যাক দিতে লাগলো। এইদিকে মাহিম হাঁটতে হাঁটতে উপরতলায় চলে আসলো, কিন্তু সে জানে না যে ওর রুম কোন দিকে, তাই একজন ছেলেকে ডাকলো। তারপর মাহিম ভার্সিটিতে এসে সর্বপ্রথম ঈশাদের দলের সামনে পড়েছিল, কিন্তু তাদের উপেক্ষা করে শিক্ষকদের এরিয়াতে চলে আসে। প্রিন্সিপালের রুম না চেনের কারোরই একজন ছেলেকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো। আচ্ছা, এখানে প্রিন্সিপালের রুম কোনটা? ধন্যবাদ। মাহিম এটা বলে ছেলেটা বলে রাস্তার দিকে যেতে লাগলো প্রিন্সিপালের রুমে। কিন্তু প্রিন্সিপালের রুমের সামনে একজন গার্ড দাঁড়ানো, যে কিনা কোনো রকমে ভিতরে ঢুকতেই দিল না। আপনি আমাকে ঢুকতে দিন, প্রিন্সিপাল নিজে আমাকে ডেকেছে। আচ্ছা, আপনি ওয়েট করেন, আমি ভিতর থেকে শুনে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। মাহিম অপেক্ষা করতে লাগলো, আর গার্ডটি ভিতরে গিয়ে কিছু সময় পর ফিরে আসলো। দুঃখিত, আপনি এখন ভিতরে যেতে পারেন না স্যার, আপনার জন্য অপেক্ষা করেছেন। ওকে। মাহিম ভিতরে প্রবেশ করে প্রিন্সিপাল আকরামকে সালাম দিল, তারপর মত বিনিময় করে নিল। দাঁড়িয়ে আছো কেন? মাহিম, বসো। হুম। মাহিম সামনে বসলো। আকরাম পিয়নকে ডেকে নাস্তার ব্যবস্থা করতে বলল। তো বলো, কি খবর? এতদিন কোথায় ছিলে? আসলে আমি পড়াশোনার জন্য আমেরিকাতে ছিলাম, আর সেখানেই এতদিন ছিলাম। তোমার বাবা মা কেমন আছে? আসলে একটা দুর্ঘটনায় আমার বাবা মা সবাই মারা যায়। আচ্ছা, ঠিক আছে, আমি জানতাম না, দুঃখিত। হ্যাঁ, ব্যাপার না স্যার। আমি এখানে যে কারণে এসেছি সেটা তো আপনি জানেন। আপনি কি সব ব্যবস্থা করে রেখেছেন? হ্যাঁ, আমি সব ব্যবস্থা করে রেখেছি, কিন্তু তুমি এটা ভুলে যেও না যে তুমি আমাকে কি কথা দিয়েছিলে। এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আমি কাউকে কথা দিলে সেটা অবশ্যই পালন করি। আপনার কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আপনি শুধু অপেক্ষা করুন।
তোমার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, এই জন্যে তো তোমার কথাতে আমি একবারেই রাজি হয়ে গেছি। তারা দুজন কথা বলছিল, এমন সময় পিয়ন এসে নাস্তা দিয়ে গেল। নাস্তা করে নিও। হুম। টুকটাক খাওয়া দাওয়া করলো এবং গল্প করতে লাগলো। তাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো। তো চলুন স্যার, যাওয়া যাক নতুন ক্লাসে। হ্যাঁ ঠিক আছে, চলো। আমি নিজে গিয়ে তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। মাহিমার আকরাম প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে আসলো। আকরাম হলো এই ঢাকা ইউনিভার্সিটির প্রিন্সিপাল। তিনি আরও গল্প করতে করতে যাচ্ছিল, আর চারপাশের মানুষজন সবাই অবাক হয়ে তাকিয়েছিল, কারণ এই পর্যন্ত প্রিন্সিপাল কারোর সাথে এমনভাবে কথা বলেনি। আর এটার কারণ সবারই মনে করেছে যে প্রিন্সিপাল যার সাথে কথা বলেছে সে একজন স্টুডেন্ট, কিন্তু আসলে সেটা না। দুজন হাঁটতে হাঁটতে চতুর্থ বর্ষের ইংরেজি ডিপার্টমেন্টের সামনে চলে আসলো। ক্লাসের সময় হয়ে যাওয়ার কারণে অনেক স্টুডেন্ট ক্লাসে বসে আছে। কলেজের প্রিন্সিপালকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে সম্মান করলো। প্রিন্সিপালের সাথে একজনকে দেখে তারা বেশ অবাক হলো। বসো তোমরা। আমি তোমাদের ক্লাসে এসেছি এই কারণে যে আমার সাথে যাকে দেখছো তিনি একজন শিক্ষক, নাম মাহিম শাহরিয়ার। আজ থেকে তিনি তোমাদের ইংরেজি ক্লাস নেবে। আশা করছি স্যারের সাথে সবাই ভদ্র ব্যবহার করবে, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আচ্ছা ঠিক আছে। আর মাহিম, তুমি সকলের সাথে পরিচয় হয়ে নিও, আর কোনো সমস্যা হলে আমি তো আছি। ঠিক আছে স্যার, আপনি এখন যেতে পারেন, আমি সব দেখে নেব। কথাটি বলে মাহিম মুচকি হাসলো। প্রিন্সিপালও মুচকি হাসলো, কারণ একটু বুঝলো না। আর কারণ হয়তো মাহিম একমাত্রই বোঝে। প্রিন্সিপাল আকরাম চলে গেলে মাহিম একা একা সবার সাথে পরিচয় হতে লাগলো। তোমাদের সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। আমি কে সেটা তো তোমাদের প্রিন্সিপাল আকরাম স্যারকে বলল। এখন আমরা ক্লাস নেওয়া যাক। সবাই বলল ঠিক আছে স্যার। ক্লাস নিতে ছিল আর ইংরাজি টেক্সট বুক দেখে পড়াচ্ছিল। দুই একটা ওয়ার্ড বোর্ডে লিখেছিল। এমন সময় ক্লাসের দরজা দিয়ে প্রবেশ করলো ইশরাত ও তার ফ্রেন্ড সার্কেল। মাহিম পিছনে তাকিয়ে দেখলো যে তারা সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এই, তোমরা দাঁড়াও, তোমাদের কি রেসপেক্ট হতে একটুও নেই? স্যার ক্লাস নিচ্ছে আর তোমরা অনুমতি না নিয়ে ভিতরে প্রবেশ করলে। ও আচ্ছা, তাহলে আপনি আমাদের স্যার। আসলে আমরা জানতাম না। তুই স্যার হয়েছিস তো কি হয়েছে? তুই তো আমার মাথা কিনে নিসনি। আমি যখন ইচ্ছে তখন ক্লাসে প্রবেশ করব, আবার যখন ইচ্ছা তখন বেরিয়ে যাব। তুই কথা বলার কি? ক্লাস নিতে এসেছিস, ক্লাস নেই। বেশি বকবক করবি না, তাহলে নিজে ঠিক থাকবি না। এত অভদ্র হয়েছো কিভাবে? বাবা মা কি শিক্ষা দেয়নি যে স্যারদের সাথে কিভাবে কথা বলতে হয়? দেখ, তুই নতুন স্যার, তাই আমার সম্পর্কে কিছুই জানিস না। আমি কি সেটা আশপাশ থেকে খোঁজখবর নিবি? তাছাড়া তুই স্যার হয়েছিস তো কি হয়েছে? তোর মতো কত স্যার আমি এই ভার্সিটি থেকে বিদায় করলাম। মিস ইসরাত, আপনি হয়তো এতদিন যাদেরকে এই ভার্সিটি থেকে তাড়িয়ে দিয়েছেন তারা হয়তো আপনাকে ভয় পেত, কিন্তু এই মাহিম আপনাকে ভয় পায় না। ও রিয়েলি? ভয় পাবেন? খুব তাড়াতাড়ি ভয় পাবেন এবং আমার পায়ে ধরে মাফও চাইবেন। কয়েকদিন যেতে দিন, তখন বুঝতে পারবেন আমি ইসরাত কে। আমার কথার মতো এই ভার্সিটি চলে। তাই নাকি? ঠিক আছে, আমিও দেখতে চাই তুমিও কি কি করো। এখন গিয়ে নিজের জায়গায় বসো। ইশিয়াদের ফ্রেন্ড সার্কেল সবাই গিয়ে পিছনের বেঞ্চে বসলো। মাহিম আবারও ক্লাসটি নিতে শুরু করলো, কিন্তু প্রতিবার বিরক্ত ফিল করতে লাগলো, কারণ পিছন থেকে খুবই কথা বলে আওয়াজ শোনা যাচ্ছে, আর কথাগুলো বলছে ইশরাত ও তার ফ্রেন্ডরা। এটা দেখে মাহিম খুব রেগে গেল, চোখ দিয়ে তাদের দিকে ছুঁড়ে মারলো, আর সেটা গিয়ে ইশরাতের মাথায় লাগলো। সাথে সাথেই তারা সামনের দিকে তাকালো। তুই আমার দিকে চোখ ছুঁড়ে মারলি? এমন অভদ্র ছেলে মেয়েদের ক্লাস আমি নেব না। বেরিয়ে যাও আমার ক্লাস থেকে, আর বাইরে গিয়ে গল্প করো, হাড্ডাবাজি দাও, যত সব। আপনি ক্লাস নিচ্ছেন না, আমরা তো ডিস্টার্ব ফিল করছি না। তাহলে আমরা কথা বলছি, এতে আপনার ডিস্টার্ব কেন হবে? বেরিয়ে যেতে বলেছে আমার ক্লাস থেকে। এই রাফি, চল তো ক্লাস থেকে। এই ক্লাস না করলে আমাদের কি যায় আসে?
হ্যাঁ তুই ঠিক বলেছিস, চল। এটা বলে ঈশাদ ও তার দল ফ্রেন্ডে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে মাহিমের দিকে চোখ গরম করে তাকিয়েছিল। ঈশাদ ও তার ফ্রেন্ড চলে গেলে একজন স্টুডেন্ট দাঁড়িয়ে মাহিমকে বলল, স্যার, আপনি নতুন, তাই হয়তো এই ইসরাতের সম্পর্কে জানেন না। তবে আমি একটা কথা বলবো, যতটা পারবেন ইসরাতদের থেকে দূরে থাকবেন। তোমরা সবাই কি ইসরাতকে ভয় পাও? আসলে স্যার, এই ইসরাত খুবই খারাপ একজন মেয়ে। নিজের বাপের পাওয়ারে এইসব কিছু করতে পারে। ওর বাবা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আচ্ছা, এই জন্য সে এতটা বিগড়ে গেছে। আসাদ। জি স্যার, তাই আমি বলি কি যে ওর সাথে লাগতে যান না। এর আগেও অনেক স্যারকে সেই মেয়ে ধরে ধরে হসপিটালে ভর্তি করে দিয়েছে। তার ভয়ে আর কেউ ভার্সিটিতে আসেনি। পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। তুমি এখন বসতে পারো, আর আমিও দেখব ইসরাত কি কি করতে পারে। এখন সবাই ক্লাসে মন দাও। এটা বলে মাহিম ক্লাস নিতে লাগলো। অনেক সবাই ক্লাস নেওয়ার পর ঘন্টা বাজলে মাহিম সবাই থেকে বিদায় নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। তারপর রাজনীতি এমন একটা জিনিস যে এই রাজনীতিতে এসেছে সে সহজে বের হতে চায় না। রাজনীতিটা কি জিনিস সেটা যদি কেউ একবার বুঝতে পারতো তাহলে সে কখনো চাইবে না এই রাজনীতি ছাড়তে। একের পর এক উপরে উঠতেই থাকবে, সে যে কোনো বেআইনি রাস্তায় হোক বা না কেন। প্রধানমন্ত্রী আসাদ, আর 1.5 মাস পরে দেশে নির্বাচন হবে। এবার নির্বাচন নিয়ে এসে খুবই চিন্তায় আছে, কারণ তার বিরুদ্ধে আছে খালেদ নামের একজন। সে খুবই ভালো একজন ব্যক্তি এবং পুরো দেশে তার নামে কোনো খারাপ রিপোর্ট নেই। তাছাড়া আশেপাশে তার নাম ডাকও অনেক। তাছাড়া তার সাথে আছে আন্ডারওয়ার্ল্ডের রকস্টার কিং। এটা নিয়ে সে খুবই ভয়ে আছে, আর এই খবরটি সে গোপন সূত্রে জানতে পেরেছে। আসাদ অনেক চিন্তা ভাবনা করার পর রকস্টার লর্ডের মতো তীক্ষ্ণ মাইন্ড গেমারকে সে হায়ার করেছে, যার নাম মিস্টার রহস্যময়। কিন্তু আজ পর্যন্ত সে কখনো মিস্টার রহস্যময়কে দেখেনি। নিজের লাইব্রেরির রুমে বসে আছে, তখনই সে মিস্টার রহস্যময়কে ফোন দিল। কিছু সময় বাদে মিস্টার রহস্যময় ফোন রিসিভ করলো। আমি আপনাকে বলেছিলাম যে যখন তখন আমাকে ফোন করবেন না, দরকার হলে আমি নিজে ফোন করব। দেখ, কাজটা হলো আমার, তাই তোকে বলছি যে আমার মতন কাজ কর। আমার উপর কথা বললে আমি কিন্তু তোর হয়ে কাজটা করে দিতে পারবো না। তাছাড়া আমি লড়বো হলো রকস্টার লর্ডের সাথে, যে কিনা পুরো রকস্টার সিটির শ্যাডো দ্য কিং। আমি তোকে এমনি এমনি হায়ার করছি না, পুরো 500 কোটি টাকা পাবে এই জন্য। আর তুই একটু মাইন্ড গেম ভালো পারিস এই জন্য। তাছাড়া কত শত লোক আমার হয়ে রয়েছে, তোর ভাবনারও বাইরে। তাহলে তাদের দিয়ে কাজ করাবেন? আচ্ছা, বেশি কথা বলিস না, কবে দেখা করবি এটা বল। কোথায় দেখা করবেন সেটা বলেন। ঠিক আছে, তুই আমার বাসাতে চলে আয়। সেটা আমি পারবো না, আপনি আপনার অফিসে আপ্যায়নের ব্যবস্থা করুন। কিন্তু হ্যাঁ, সেটা কিন্তু রাতের গভীরে হতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোকে আমি চিনব কিভাবে? আমাকে চিনতে হবে না, আমি নিজেই তোকে চিনে নিব। মিস্টার রহস্যময় আর কথা না বাড়িয়ে ফোন কেটে দিল। আসাদ ফোন রেখে ভিলেনে হাসি দিল। এবার আমিও দেখব খালেদ, তুই আমাকে টক্কর দিয়ে প্রধানমন্ত্রীর চেয়ার কীভাবে নিস। তুই যদি রকস্টার সিটির শ্যাডো কিংকে নিয়ে রাজনীতি মাইন্ড গেম খেলতে চাস, তাহলে আমিও মিস্টার রহস্যময় কিংকে দিয়ে তোর সাথে মাইন্ড গেম খেলবো। এবার তো হবে আসল মজা। খুব তাড়াতাড়ি হেমকের অবস্থা আমি ঘায়েল করে দেবো। এটা বলে সে হাসতে লাগলো। প্রতিদিনের মতো মাহিম ভার্সিটিতে প্রবেশ করলো। বাইক রেখে সামনের দিকে হাঁটতে লাগলো। গাছের নিচে তাকিয়ে দেখলো যে ইশরাত ও তার ফ্রেন্ড সার্কেলরা সবাই মিলে দুর্বলদের প্রতি র্যাক দিচ্ছে। মাহিম কিছু একটা ভেবে তাদের দিকে এগিয়ে গেল। এটা তোমরা কি করছো? এটা হলো শিক্ষা কেন্দ্র, এখানে সবাই শিক্ষা অর্জন করতে আসে, আর তুমি এখানে এসে অপকর্ম করছো। এদেরকে ছেড়ে দাও। এই ছেলে, তোমরা যাও। ওরা কোথাও যাবে না। আর তুই স্যারের মতোই থাক, বেশি বাড়াবাড়ি করিস না। ভার্সিটিতে এসেছিস, ক্লাস নিবি, আবার চলে যাবে। আমাদের কথায় নাক গলাতে আসবি না। আমি এই ভার্সিটির একজন শিক্ষক, তাই ছাত্রদের ভালো মন্দ বোঝার দায়িত্ব আমার আছে। তোর বেশি ভালো মন্দ বুঝতে হবে না, আর বেশি ভালো মন্দ বুঝতে হলে উপরের টিকিট কেটে রাখিস। তোমাদের তো বললাম এখান থেকে যেতে, তাও দাঁড়িয়ে আছো কেন?
ঈশাতের সামনে দুজন দাঁড়িয়েছিল। মাহিম তাদেরকে ধমক দিয়ে বলল। মাহিমের ধমকে তারা দুজন চলে গেল। দেখ, এটা কিন্তু তুই ভালো করলি না। তোমাদের সাথে কথা বলার আর কুকুরের সাথে ঘেউ ঘেউ করা একই বিষয়। দেখছিস ইসরাত, এই নতুন স্যার আমাদের কি বলল? হ্যাঁ, খুব ভালো করে বুঝতে পেরেছি। এই স্যার আমাকে কুত্তার মতো তুলনা করলো। তার মানে আমরা কুত্তা? আরে তোমাদের কুত্তাকে বলেছে? তোমরা অনেক ভদ্র ছেলে মেয়ে। এখন আসি, তোমরা ক্লাসে চলে যাও। সেটা তোকে বলে দিতে হবে না। মাহিম এদের কথায় বক বক না করে চলে যায় আর ঈশাত রেগে ফুঁসতে লাগলো। তারপর আমেরিকায় বিখ্যাত দুইটা কোম্পানি এখন টপে চলছে পুরো বিশ্বে। তার মধ্যে একটি হলো রোহান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আর অন্যটি হলো ম্যাক গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। তাদের মধ্যে কখনো দেখা হয়নি, সবসময় ফোনে কথা হয়েছে। হ্যালো, আমাদের কবে দেখা হবে? খুব তাড়াতাড়ি দেখা হবে। আমাদের দুজনের বিজনেস তো খুব উপরে নিয়ে যেতে পেরেছি। সেটা অবশ্য ঠিক বলেছিস, কিন্তু কি ভাবতে পারছিস যে আমরা যদি বেআইনিভাবে বিজনেস না করতাম তাহলে কোনোভাবে এত উপরে উঠতে পারতাম না। আমরা আরও উপরে উঠতে পারতাম যদি না আমাদের পথের কাটা ওই রক স্টার লর্ড শেরুজাদা কিং না থাকতো। চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। এছাড়া আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং এসকে তো কারা মেরেছে আমি জানি না, কিন্তু চিন্তা করিস না, ওকেও খুব তাড়াতাড়ি সরিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। এভাবে তারা অনেক সময় কথা বলতে লাগলো। প্রায় 6 বছর তাদের পরিচয়, কিন্তু এখন একে অপরের সঙ্গে দেখা করেনি। মাহিম, আমি কিছুতেই বুঝতে পারছি না যে তুই কোন ভার্সিটির প্রফেসর হয়ে সেখানে গেলি। রানা আঙ্কেল, আমার মাথায় যেটা চলছে তুমি সেটা বুঝতে পারবে না। হ্যাঁ, সেটা তো আমি জানি। সেটা না হলে তুমি কি আবার বাংলাদেশে ফিরে আসতে? তুমি যদি সব কিছু ভুলে যাও তো কি করব? কিন্তু আমি কিছুই ভুলিনি, সব হিসাব নিব। কিন্তু তুমি তো একজন সাধারণ মানুষ, আর সাধারণ মানুষ হয়ে বড় বড় মাফিয়াদের সঙ্গে লড়াই করবে কিভাবে? ওদের কাছে যদি লড়াই করার শক্তি থাকে আর আমার কাছে আছে বুদ্ধি, তাছাড়া তুমি চিন্তা করো না আমি কি করতে পারি, তুমি শুধু অপেক্ষা করো। তোর সাথে আমি 22টি বছর আছি, তাই চিনতে পারলাম না তোর মাথায় কখন কি ঘুরে, কিছুই বুঝি না আমি। বুঝবে আঙ্কেল, বুঝবে খুব তাড়াতাড়ি। আমার উদ্দেশ্য বুঝতে পারবে এবং আমার মাথায় কি চলছে সেটাও। এখন তুমি বলো তো, বৃষ্টির কি খবর? সে এখন তোর ফুপির সাথে খুব ভালো আছে লন্ডনে। ওর শরীরের অবস্থা কেমন? আগে থেকে অনেক উন্নত হয়েছে। ডাক্তার বলেছে আশা করা যায় আর কিছু সময়ের মাঝে তার শরীর অনেক ভালো হয়ে যাবে, কিন্তু সেই কিছু সময়টা কতটুক সেটা বলা যাচ্ছে না। দেখতে দেখতে 6টি বছর কেটে গেছে, কিন্তু বৃষ্টি এখনো কোমায় থেকে ফিরে আসলো না। তোর তো শুকরিয়া আদায় করা উচিত যে তোর ভালোবাসার মানুষ এখনো তোর সাথে আছে। আল্লাহ তাকে তোর থেকে কেড়ে নেয়নি। হ্যাঁ আঙ্কেল, হয়তো সে আমার সাথে আছে, কিন্তু আমার সম্পূর্ণ পরিবারকে আল্লাহ আমার থেকে কেড়ে নিয়েছে। কান্না করিস না মাহিম, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওইসব ভুলে গিয়ে বর্তমান আর ভবিষ্যৎ মেনে নে। হ্যাঁ আঙ্কেল, সেটাই। আমার বিজনেসটা কত দূর এগোচ্ছে? সে খুব ভালোই, কিন্তু পুরো বিশ্বে তোর বিজনেস 3 নম্বরে উঠে এসেছে। তোর উপরে যারা আছে তারা অনেক পুরনো হবে, তাদের বিষয়ে খোঁজ খবর তো পাচ্ছি না আমি। একজনকে হয়তো চিনি, কিন্তু বাকি আরেকজন আছে সেটা আমি খুঁজেই পাচ্ছি না। অনেক সময় আছে, এখন খুঁজতে হবে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মাহিম আর তার আঙ্কেল দুজনে নিজেদের বিজনেস সম্পর্কে আলোচনা করতে লাগলো। কিন্তু মাহিম সেই ঘটনার পর 2 বছর নিজেকে স্বাভাবিক হতে নিয়েছিল। তারপর নিজের প্ল্যান অনুযায়ী বিজনেস শুরু করেছে আর আজ বিশ্বের টপ 3-তে আসে সে। তারপর কম দামি পোশাক, পায়ে ছেঁড়া জুতা, চুলগুলো উস্কো খুস্কো এমন এক ছেলে এসে ভার্সিটির গেটের সামনে দাঁড়ালো। সে অবাক হয়ে হাঁ করে সামনের দিকে তাকিয়ে চারপাশ দেখতে লাগলো। মনে হচ্ছে আজকে তার প্রথম দিন। গেট পার হলে হঠাৎ দারোয়ান এসে তার সামনে দাঁড়ালো। এই যে ভাই, এটা ভিক্ষা করার জায়গা নয়, এটা হলো পড়াশোনা করার জায়গা।
ছেলেটি নিজের চশমা ঠিক করে লোকটির দিকে তাকালো। গায়ের পোশাক দেখে বুঝলো যে লোকটি হয়তো এই ভার্সিটির দারোয়ানগুলোর মাঝেই একজন। আসলে ভাইয়া আমি কোনো ভিক্ষুক নই। তাহলে কি? দেখে তো মনে হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে গরিব ভিক্ষুক তুই। আজকাল ঢাকা শহরে যতগুলো ভিক্ষুক আছে তাদের নামের 2-1টা ফ্ল্যাট আছে, আর পোশাক পরে মনে হয় অনেক দামি, কিন্তু তুই তো পরে আছিস 2 টাকার ফুটপথের জামা কাপড়। ভাইয়া পোশাক দেখে সবাইকে বিচার করা ঠিক নয়। আর আমি এই ভার্সিটিতে নিজের যোগ্যতায় চান্স পেয়েছি। আমি প্রথম বর্ষের একজন স্টুডেন্ট। কি? তুই এই ভার্সিটির চান্স পেয়েছিস? হা হা হা। তোর মতো ভিক্ষুক এখানে ভর্তি হলো কিভাবে আমি বুঝতেই পারছি না। তুই তো এখানে 2 দিন টিকতে পারবি না। জামা কাপড় আর ব্যাগ পিঠ থেকে খুলতে হবে না, কারণ একটু পরেই তোকে ভার্সিটি থেকে বেরিয়ে যেতে হবে। এত কথা না বলে ভাইয়া আপনি কি আমাকে ভেতরে প্রবেশ করতে দিবেন? না হলে আমি প্রিন্সিপালের কাছে নালিশ করতে বাধ্য হব। ঠিক আছে, যা, ভেতরে গেলেই বুঝতে পারবি যে তোর কয়টা মূল্য আছে। এই পৃথিবীতে জ্ঞানের থেকে টাকার মূল্য আজকাল বেশি। জ্ঞান দিয়ে যদি সব কিছু চলতো তাহলে দেশটা আজ অনেক উন্নত হয়ে যেত। অনার্স মাস্টার পাশ করে যুবকরা বেকার থাকতো না। তাই বেশি জ্ঞানের পেছনে না ছুটে টাকার পেছনে ছোট, তাহলে কোনো কাজেই দিবে। ফকিরনি। ছেলেটি দারোয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে সামনের দিকে এগোতে লাগলো। দারোয়ান ঠিক বুঝতে পারল না যে ছেলেটি কেন তার কথা শুনে মুচকি হাসলো। কিছু কিছু মানুষ আসে অকারণেই হাসে, আবার কিছু কিছু মানুষ আছে কিছু কারণে হাসে। সেটা বোঝার ক্ষমতা সবাই থাকে না। অনেক ভাবার পরেও দারোয়ান বুঝতে পারলো না যে তার কথা শুনে ছেলেটা কেন হাসলো। নিজেই নিজের মাথার ওপর বাড়ি দিয়ে নিজের ডিউটিতে চলে গেল দারোয়ান। প্রত্যেক দিনের মতো গাছতলায় বসে ইশরাত ও তার বান্ধবীরা মিলে আড্ডা দিতেছিল। ইসরাত, আজকে তো একটা মুরগিও পাচ্ছি না রে, সবগুলো পুরনো মুরগি। আরে তামিম পাবো, তুই চিন্তা করিস না। এত বড় ভার্সিটিতে একজন না একজন মুরগি হয়ে আসবেই আমাদের সামনে। আজকে নতুন কিছু করার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, আগে একটা মুরগি পেয়ে নি, তারপর না হয় ভেবে দেখবো। আচ্ছা ঠিক আছে। তারাই নিজের মাঝে বিভিন্ন রকম কথা বলতে লাগলো। এমন সময় তাদের সামনে দিয়ে সেই কম দামে পোশাক পরা ছেলেটি হেঁটে যেতে লাগলো। এমন সময় ইসরাত বলল, কি রে টোকাই, তুই এখানে কেন? তোর জায়গা ভার্সিটিতে না, এই ভার্সিটির বাইরে ওই বস্তিতে। এই ছাড়া জুতাওয়ালা আর চশমা, তোকে ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না নাকি? এবার ছেলেটি দাঁড়িয়ে গেল, চারপাশে তাকিয়ে নিজের চশমা ঈশাদ যে ঠিক করে সে নিজের ছেলেটিকে পায়ের দিকে বলছে তাকিয়ে সেটা বুঝতে বুঝতে পারলো পারেনি সে, যে তাই হয়তো নিজের মতো তাকেই করে রাখছে, হেঁটে চলল। কারণ নিজের পায়ের জুতার ছেঁড়া বুড়া আঙ্গুল বের হয়ে গেছে। ছেলেটি পিছনে তাকিয়ে দেখলো যে গাছতলায় কয়েকজন দাঁড়িয়ে আছে। সে নিজের দিকে ইশারা করে তাদের বোঝাতে চাইলো যে তাকে ডেকেছে নাকি। তামিম তাকেই রাখছে। ছেলেটি নির্বোধের মতো তাদের দিকে এগিয়ে গেল, কিন্তু তার কোনো ধারণা নাই যে তাদের কাছে গেলে তার সাথে ঠিক কি হতে পারে। জি ভাইয়া বলুন। তোরে যে এতবার ডাকা হয়েছে, তুই কি শুনতে পাচ্ছিস না? আসলে আমি বুঝতে পারিনি যে আপনারা আমাকে ডাকছেন, এজন্য সরি। তা প্রথম বর্ষে নাকি তুই? তোরে দেখে তো মনে হচ্ছে না যে তুই প্রথম বর্ষের। তুই জানিস না কি ইউনিভার্সিটির সিনিয়রদের দেখলে সালাম দিতে হয়? আসলে আপনারা যে আমার সামনে ছিলেন না, এই জন্য সালাম দিতে পারিনি। ইশরাত পরপর ছেলেটির ঘাড়ে 3টি থাপ্পড় মারলো। চড় মারার কারণে ছেলেটির চশমা কান থেকে বেরিয়ে আসলো। ছেলেটি আবার চশমা ঠিক করে নিল। আমরা তোর সামনে ছিলাম না সেটা ঠিক আছে, কিন্তু এখন তো সামনে আছি, তো সালাম দিস না কেন? আসলে আমি আজকে প্রথম ভার্সিটিতে এসেছি, সেই জন্য আমার মাঝে একটু ভয় কাজ করছে। তাই কোথায় কি করব আমি বুঝতে পারছি না, সব তালগোল পাকিয়ে যাচ্ছে। তোর থেকে আমরা এত কথা শুনতে চেয়েছি। ঈশরাত তোর যেটা বলতে বলেছে সেটা কর, না হলে এর থেকেও খারাপ হয়ে যাবে। সুমাইয়া বলল, আসসালামু আলাইকুম বড় ভাই ও আপু। হ্যাঁ এখন ঠিক আছে, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, এটা কি ফকিন্নির জামা পরে এসেছিস? রাস্তার পাশের টোকায়ও তো তোর থেকে বেশি দামি যে পোশাক পরে। আসলে আপু আমাদের গরিব পরিবার তো, তাই ভালো পোশাকের টাকা হয় না। তাহলে ভার্সিটিতে না এসে যে কোনো এক জায়গায় এসে বসে ভিক্ষা করলেও তো পারিস, দিনে 1000 টাকা ইনকাম করতে পারিস। দেখে তো মনে বলছে কোনো গ্রামের খ্যাত থেকে উঠে এসেছিস। তুই জানিস কী করে ঢাকার খবর? তামিম, তুই একটু এই ফকিরে
ঢাকার খবর দিয়ে দে। শোন ফকিরনি, এই ঢাকায় এক একটা ফকির হলো এক একটা বিজনেসম্যান। এখানে সরকারি চাকরিজীবীর মাসিক যত না ইনকাম হয় তার থেকে বেশি হয় একটা ফকিরের। তাই তোকে বলেছি যে ভার্সিটিতে গিয়ে রাস্তায় ভিক্ষা কর। দেখুন ভাইয়া, একজন ফকিরের ইনকাম হয়তো বেশি হয় না, কিন্তু একজন চাকরিওয়ালা সম্মান ততটা সেটা একজন ফকিরের থাকে না। আর যদি তাই হতো তাহলে মেয়ের বাবা সরকারিজীবী চাকরিওয়ালা ছেলে না খুঁজে একজন ফকিরের সাথে তার মেয়ের বিয়ে দিত। আমাদের মুখের উপরে এত কথা বলিস, তোর সাহস তো কম না। প্রথম দিন এসে বেয়াদবি করছিস, আবার এখন মুখে মুখে তর্ক করছিস। এতগুলো চর খেলি, তাও তো শিক্ষা হয়নি। মনে হচ্ছে আবার চর দিতে হবে। প্রথমত আমাদেরকে দেখা পেলে ম্যাডাম বলবি, দেখা হলে সালাম দিবি, আর মুখে তর্ক করলে কিদের শাস্তি দিব সেটা তুই নিজেও ভাবতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আমার সব মনে থাকবে। এখন আমাকে যেতে দিন, আমার নতুন ক্লাস শুরু করে সেখানে ক্লাস করতে হবে। আজ তো তোর ক্লাস করাই হচ্ছে না, কারণ তুই যে আজ ইসরাতকে সামনে পড়ে গেছিস। আরে আমার সামনে যে একবার পড়ে তাকে তো আমি যাক না করে ছাড়ি না। এই জাগ জিনিসটা কি? আরে ইসরাত দেখ, এই পকেটনিটা জানে না যে জিনিসটা কি, তাহলে খুব ভালোভাবেই থেকে বুঝাতে হয়। তুই কি বলিস? হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে। কি আর করা যায় বলতো? তুই বল কি করা যায়, তুই তো আমাদের লিডার। আচ্ছা ঠিক আছে, আমার চিন্তা করা হয়ে গেছে। তুই মেয়েদের ওই ছোট ছোট পোশাকগুলো নিয়ে আসার ব্যবস্থা কর। তার মানে তুই? হ্যাঁ, যেটা ভাবছি সেটাই। রাফি একটু তাদের থেকে আলাদা হয়ে কোথাও চলে গেল আর ছেলেটিকে বিভিন্ন রকম হেনস্থা করতে লাগলো। তারপর এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? একটি ছেলে আজ নতুন ভার্সিটিতে এসেছে। সে প্রথম বসে পড়ে আর প্রথম বসে ছেলে মেয়েদেরকে ইশরাতের কাজে যোগ দেওয়া প্রশ্ন করে। আর ছেঁড়া জুতো আর পুরনো পোশাক পরে ভার্সিটি এসেছে এক ছেলে, আর এসে ইশরাতের সামনে পড়েছে। ইশরাত তাকে বিভিন্নভাবে হেনস্থা করছে। আর রাফি বাইরে একটু দোকানে চলে গেছে, কিছু সময় পরে ফিরে আসলো। সে ব্যাগে করে কিছু এনেছে। এনে নিয়ে চলে এসেছি। সব ঠিকঠাক এনেছিস তো? আরে হ্যাঁ হ্যাঁ, সব ঠিকঠাক এনেছি, তোর চিন্তা করতে হবে না। বের করে কাজটা কর। আচ্ছা ঠিক আছে। আপনারা যদি অনুমতি দিতেন তাহলে আমি ক্লাসে যেতাম। তোর ক্লাস করা হচ্ছে না, কারণ তুই আমাদের সামনে পড়েছিস আর আমাদেরকে সালাম দিসনি আগে। আবার তোর গায়ে থেকে অনেক গন্ধ আছে, ক্লাসে গেলে কেউ সহ্য করতে পারবে না, সবাই বমি করে দেবে। এর জন্য আমি ভার্সিটি সিনিয়র হয়ে চাই না যে তোর জন্য বাকিরা যেন ক্লাস করতে না পারে। আমি তো পাচ্ছি না যে গায়ের গন্ধ। তুই পাবি কি করে? তোর গায়ে থেকে গন্ধ বার হয়, সেটা তো তোর গন্ধ পেয়ে পেয়ে অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমরা তো তোর গায়ে গন্ধ সহ্য করতে পারছি না। ছি। এটা বলে ইশরাত নাকে হাত দিল আর তার দেখা দেখি তার বন্ধুরাও নাকে হাত দিল। ছেলেটি এটাতে অনেক অপরাধ বোধ হলো। সে তো জানে না আরও অপমান বাকি আছে। আচ্ছা, তোর সাথে এত কথা বলছি কেন? তোর নামটা তো জানা হলো না। তোর নাম কি ফকিনি? প্রথমত আমি ফকিনি না, আমিও আপনাদের মতো একজন মানুষ, আর আমার নাম মেহের। আমাদের সাথে তোর তুলনা করছিস? কোথায় আমরা বড়লোক বাবার সন্তান আর তুই কোথায় একটা ফকিনি? আমরা যে পোশাক পরেছি সেটার দাম দিয়ে তোর মতো 10টা মেহেরকে কিনা যাবে। ইশরাত, এত কথা বলিস কেন? তাড়াতাড়ি কাজটা শুরু কর। হ্যাঁ, আমি আজকে সব থেকে স্পেশাল ঝাড় দিব এই মুরগিটাকে। কি করবি তাহলে? সুমাইয়া হেসে বলল, আরে এই ব্যাগে কিছু স্পেশাল জামা কাপড় আছে, যেগুলো পরিয়ে দিব। আর নতুন জামা কাপড় নাই, তাই এই জামা কাপড়গুলো দিব। মেহের মনে করলো যে হয়তো তাদের সহানুভূতি হয়েছে, এই জন্য নতুন পোশাক আশাক তাকে দেবে। এই জন্য মেহের বলল, আমার কিছু লাগবে না, আমার এই পোশাক আছে, এটাতে আমি সন্তুষ্ট আছি। লাগবে না বললে চলবে? তোর না লাগলেও আমি তোরে দেব। নিব না আপু। রাফি আবার চর মারলো। তুই আবার আমাদের মুখের উপর কথা বলেছিস। ইসরাত যেটা বলেছে সেটাই কর। এবার ঈশা তো ব্যাগ থেকে 2টা কাপড় বের করলো। এটা দেখে মেহেরের চোখ কপালে উঠে গেল, কারণ পোশাকগুলো ছিল একদমই ছোট ছোট, একদম বাজে, যেগুলো মেয়েরা ইউজ করে। নে তোর পোশাকগুলো খুলে এইসব পরে নে। আপু এগুলো তো অনেক ছোট, আমি পড়তে পারবো না। আমার মুখের উপর কথা বলিস না, তাহলে তোর অবস্থা এমন হাল করবো যে 1 মাস হসপিটালের বেডে শুয়ে থাকতে হবে। প্লিজ আপু, আমার উপর দয়া করেন,
আমার এমন কোনো ক্ষতি করবেন না যাতে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়, কারণ আমার আব্বু আম্মু খুব কষ্ট করে আজ এখানে পাঠিয়েছে। মা বাবার মুখ উজ্জ্বল করতে চাস, যদি এই ভার্সিটিতে পড়তে চাস তাহলে আমার কথা অনুযায়ী কাজ কর। নে তাড়াতাড়ি ধর আর পরে ফেল। এখানে কিভাবে? চারপাশে কত মানুষ আমার দিকে তাকিয়ে আছে দেখেন, সবাই তো আমাকে নিয়ে হাসাহাসি করবে, আমার মান সম্মান একটুও থাকবে না। আরে তুই যেমন পোশাক পরে আসছিস সেই পোশাকে তোর এমনিই তো মান সম্মান নেই, তার চেয়ে বড় এইগুলো পর, নতুন পোশাক হবে। আপু আমাকে ছেড়ে দিন। মেহের কান্না করে বলল, কিন্তু তারা সেটা শুনল না। রাফি তাকে আরো কয়েকটি চড় মারল। মেহেরের পুরো গাল লাল হয়ে আছে, কারণ তার মুখে অগণিত চড় পড়েছে রাফি ও তামিমের হাত থেকে। ভাইয়া আমাকে আর মারবেন না, আমার কানে ঝিঝি করে শব্দ হচ্ছে, কিছু ঠিক করে শুনতে পাচ্ছি না, আর দয়া করে আমাকে এখান থেকে যেতে দিন। আমি এগুলো পরতে পারবো না, এগুলো তো মেয়েদের কাপড়। মেয়েদের পোশাক হয়েছে তো কি হয়েছে, এগুলো কি পরার জিনিস না? অবশ্যই পরার জিনিস। আর তুই শুনে অবাক হবি যে এই পোশাকগুলোর দাম কতটা। তোর পোশাকের মতো কত পোশাক কেনা চাপে। আয় তাড়াতাড়ি করে এই পোশাকগুলো পরে নে। এটা বলে ইরশাদ মেহেরের হাতে কাপড়গুলো ধরিয়ে দিল। মেহের কাপড়গুলো হাতে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এই তাড়াতাড়ি পরবি নাকি আরো শাস্তির ব্যবস্থা করব? ভেবে দেখ, শুধু এই পোশাকগুলো পরবি নাকি আরো অন্য শাস্তির ব্যবস্থা করব, যার জন্য তুই ভার্সিটি না আসতে পারিস। আমাকে ছেড়ে দিন না আপু। মেহের কান্না করে বলল, কিন্তু তার কথায় কেউ শুনল না। আর কিভাবে শুনবে? এই সকল ছেলে ও মেয়েরা বেহায়া, তাদের লজ্জা বলতে কিছুই নেই। মজা করতে কতটা নিচে নামতে হয় এদের না দেখলে বোঝা যায় না। ভার্সিটির যত দল র্যাক দেয় তাদের মধ্যে এরাই সবচেয়ে নিকৃষ্ট। কি হলো, দাঁড়িয়ে থাকবি নাকি কাঁধে তোলার ব্যবস্থা করব? না না ঠিক আছে, আমি এটাই পড়ছি। আস্তে আস্তে মেহের নিজের জামার বোতাম খুলতে লাগলো। এক এক হয়ে সম্পূর্ণ বোতাম খুলে ফেলল। তারপর নিজের জামা খুলে নিচে রাখলো। ভিতরে একটা স্যান্ডেল গেঞ্জি আছে। তবু মেহেরের বডি খুবই আকর্ষণ, কারণ সিক্স প্যাক বডি ভালো করে বোঝাই যাচ্ছে। মেহেরের এমন বডি দেখে সবাই তো অবাক হলো, আর চারপাশে তাকিয়ে যারা মজা নিতেছিল তারাও, কিন্তু সেদিকে তেমন ধ্যান দিল না। মেহের নিজের জামা খুললো, কিভাবে পরতে হয় সেটা সে জানে না, তাই দাঁড়িয়ে রইল। কিরে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি পর, তোর জন্য আমরা অন্যান্য মুরগি ধরতে পারছি না। কর তাড়াতাড়ি। আসলে কিভাবে এটা পড়তে হয় আমি জানি না। ও আচ্ছা সুমাইয়া, তুই একটা কাজ কর, মুখে শিখাই দে কিভাবে কিভাবে করতে হয়। এই শালা কি যাতা বলছিস এতগুলো মানুষের সামনে, আমি কেমনে বোঝাবো? দরকার হলে তুই বোঝ। আরে গাধি, ওর কাছে গিয়ে বল কোন দিক দিয়ে হাত ঢুকাতে হবে সেটাই। হ্যাঁ সেটা করা যায়। সুমাইয়া মেহেরের কাছে এগিয়ে আসলো। আমি যেভাবে বলছি সেইভাবে পড়বে। এটা বলে সুমাইয়া বলতে লাগলো, আর মেহের সেই পোশাকটি পরতে লাগলো। মেয়েটির এই ছোট ছোট পোশাক পরে মেহেরকে খুব বাজে লাগছে, কারণ মেয়েদের পোশাক মেয়েদেরকেই সুন্দর লাগে। আশেপাশে যারা ছিল সবাই হাসাহাসি করতে লাগলো। এইসব দেখে মেহের মাথা নিচু করে রইল। কিরে মাথা নিচু করে রইলি কেন? নিচেরটা কে পড়বে? তাড়াতাড়ি প্যান্ট খোল, নাকি ভেতরে কিছু নাই? মেহের হয়তো এত লজ্জা কোনো কালেই পায়নি। তার ইচ্ছে করছে ভার্সিটি থেকে দৌড়ে বাইরে চলে যেতে, কিন্তু চাইলে সেটাও সম্ভব নয়। কী করবে মেহের সেটা ভেবে পাচ্ছে না। ইশাতের ধমকে পুরো মেহের চমকে উঠল। কিরে তাড়াতাড়ি কর, দেখছিস না কত দর্শক তোর জন্য অপেক্ষা করছে? মেহের সবাই দিকে তাকিয়ে দেখলো যে সত্যি অনেক স্টুডেন্ট তার দিকে তাকিয়ে আছে, কিন্তু সাহায্য করার জন্য কেউ আসছে না। মেহের কান্না করতে করতে যখনই নিজের প্যান্টের হুক খুলবে এমন সময় একজন এসে তাকে বাধা দিল। মেহের ও বাকিরা পাশের ব্যক্তিটার দিকে তাকিয়ে দেখলো যে সে ব্যক্তিটা হলো মেহের নামের একটি ছেলে, প্রথম বর্ষে ভর্তি হয়েছে। আজকে সে প্রথম ভার্সিটিতে এসেছিল, কিন্তু আসার পথে ইরশাদ ও তার ফ্রেন্ডের সামনে পড়ে যায় এবং তারা এমন কঠিন একটা টেক্সট দেয় যেটা পূরণ করা মেহেরের পক্ষে সম্ভব ছিল না। মেয়েদের ছোট পোশাক পরার জন্য তাকে জোর করা হয়, যদিও সে একটা পরে ফেলছে কিন্তু অনেক কান্নাকাটি করে। নিচেরটা পরতে তাকে জোর করা হয়। মেয়ে সেটা পরতে গেলে হঠাৎ একজন এসে তাকে বাধা দেয়। সবাই পাশে তাকে দেখলো যে ভার্সিটির নতুন অধ্যক্ষ মাহিম দাঁড়িয়ে আছে। ঈশা তো এটা দেখে রেগে গেল খুব, আর মাহিম ছেলেটাকে বলল, এটা তুমি কি করছো? হ্যাঁ, তোমার তো সম্মান বলতে কিছু একটা আছে।
এরা যেটা বলবে সেটাই করতে হবে নাকি? তাছাড়া কি করব বলেন? আমি তো খুব গরিব। এদের সাথে যদি আমি লড়তে যাই তাহলে দেখা যাচ্ছে যে আগামীকাল থেকে আমাকে ভার্সিটিতে দেখা যাচ্ছে না। আর তার থেকে বড় কথা, এরা যা বলে তাই করা উচিত। আপনি আমাকে বাধা দিবেন না। ফালতু কথা রাখো, নিজেকে একটু প্রতিবাদ করতে শেখো। আপনি কে যে আপনার কথা শুনতে হবে? দেখুন, হয়তো বড় ভাই হন বা অন্য কিছু, আমি তো আপনাকে চিনি না। কিন্তু আমার আম্মু এখানে আমাকে খুব কষ্ট করে পাঠিয়েছে, তাই এমন কোনো ভুল করতে চাই না যাতে এই ভার্সিটি থেকে আমাকে চলে যেতে হয়। আমি এই ভার্সিটির নতুন শিক্ষক, তাই বলছি এসব খুলে নিজের পোশাক পরে নাও। এই দেখুন স্যার, আপনি কিন্তু আমাদের সাথে এসে ঝামেলা করছেন। আমাদের কাজ আমাদেরকে করতে দেন, ঠিক আছে? রাফি বলল। তোমরা কিন্তু ভার্সিটিতে এসে বেশি বাড়াবাড়ি করছো। এই পুরো ভার্সিটি আমাদের নামে চলে, এমনকি প্রিন্সিপালও আমাদের কথায় উঠে বসে। এখানে তুই একটা সামান্য শিক্ষক হওয়া আমাদের উপর কথা বলছিস? ঈশাদ খুব রেগে গিয়ে বলল, একটু থেমে আবার বলল, আর আমি দেখছি যে তুই বেশি আমাদের মাঝে এসে কথা বলিস, অনেক বেশি বার বাড়ছিস না? তাহলে ঝরে পড়ে যাবি। কখন কোথা থেকে এসে তোর জীবনে ঝড় তুলবো তুই টেরও পাবি না। আমার জীবনে কি আসবে না আসবে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি সব কিছু প্রতিহত করতে পারি। আর তোমাদের বলছি, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। দেখ তুই কিন্তু বেশি লিমিট ক্রস করছিস, এর ফল ভালো হবে না। আমার বাবাকে তুই হয়তো জানিস না। তোমার বাবা যেই হোক না কেন, আমি তাকে ভয় পাই না। এই ভার্সিটির মাঝে মধ্যে শুধু আমি একজন শিক্ষক আর তুমি স্টুডেন্ট, তাই ভদ্রভাবে কথা বলো। আর এই যে ছেলে, তুমি এসব রেখে তাড়াতাড়ি এখান থেকে যাও। দেখ, তুই যদি এখান থেকে যাস তাহলে তোকে পরের দিন পেলে কি করব তুই নিজে বুঝতে পারবি না। স্যার, আপনি এখান থেকে যান, আমি আমারটা বুঝে নিব। এই ভার্সিটি থেকে বের করে দিলে আপনি তো আমার কিছুই করতে পারবেন না, তাই আমাদের মাঝে কথা বলবেন না প্লিজ স্যার। দেখো তুমি, প্লিজ। মাহিম ছেলেটার মুখের দিকে তাকে কিছু একটা ভেবে সেখান থেকে চলে গেল। এটা দেখে ইশরাত ও তার বন্ধুরা হাসতে লাগলো। আজ তুই যেতে পারিস, কিন্তু তোর উপর আমার সম্পূর্ণ নজর থাকবে। যখনই ফার্সিতে আসবি না কেন, আমার সামনে আসাটা চাই। ওই শালা আমার মুডটাই পুরো নষ্ট করে দিল। এখন আর কিছু করতে মন চাইছে না। তবে হ্যাঁ, পোশাকগুলো তোর কাছে রেখে দে, তোকে খুব সুন্দর মানিয়েছে। ওকে। মেহের ভয় পেয়ে বলল, তারপর মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। তাকে দেখে সবাই হাসাহাসি করছে। মেহের মাথা নিচু করে নিজের রুমের দিকে রওনা দিল, কিন্তু আজ প্রথম দিন বলে সেই রুমটা চেনে না, তাই একজনকে জিজ্ঞাসা করে নিল তার রুমটি কোথায়। কিন্তু সেই ছেলেটি ভুল বলে দেওয়ার কারণে মেহের এমন একটি রুমের সামনে চলে গেল যেখানে অনেকগুলো মেয়ে আছে। ওপরে লেখা দেখলো যে এটা মেয়েদের কমন রুম। তার মানে ছেলেটি আমার ভুল রুমের ঠিকানা দিয়েছে। আসলে গরিবদের সব জায়গায় অবহেলিত হতে হয়, সেটা আমি ছোটবেলাতে খুব হাড়ে হাড়ে বুঝে আসছি। মেহের মনে মনে কথাগুলো বলে সেখান থেকে ব্যাক করতে গেলে একটি মেয়ে তাকে দেখে ফেলল। সাথে সাথে বান্ধবীদের চিৎকার করে বলল, দেখ রে, এই খ্যাতটা আমাদের কমন রুমের সামনে চলে আসছে। হয়তো দেখতে আসছে যে মেয়েরা এখানে কি করে কমন রুমে। আয় তো বাইরে গিয়ে দেখি। এটা বলে সব মেয়েরা এসে মেহেরকে ঘিরে ধরল। মেহের তো ভয় পেয়ে গেল, কারণ একটু আগে তার সাথে যা হয়েছে সেটা কখনো ভুলবার নয়। কি রে ফকিন্নি, তুই এই মেয়েদের কমন রুমে সামনে কি করিস? কি করে তুই বুঝতে পারছিস না রিপা? নিশ্চয়ই আমাদের দেখতে আসছে যে মেয়েরা কমন রুমে কি করে। ওর হাতে কি দেখতো ওইগুলা? আরে এইগুলো তো মেয়েদের পোশাক। কি? তার মানে তুই এখানে এইগুলো নিতে এসেছিস? তোর সাহস তো কম না, নাকি আমাদের দিতে এসেছিস ভার্সিটিতে এসে এইসব করা? আপু, আপনারা ভুল বুঝছেন। আসলে আমাকে একটু। কি কি একটু? তোর হাতে তো সব প্রমাণ আছে। এই একে ধরে সবাই প্রিন্সিপালের কাছে নিয়ে চল তো। প্রিন্সিপালের কাছে নিয়ে গিয়ে কি করবে? তার থেকে বরং আমরা এর সাহায্য করে দিই। ওই বুঝতেই তো পারছিস মেয়েদের কতটা পাওয়ার আছে। আরেকজন মেয়ে বলল, তার থেকে বরঞ্চ আমরা সবাই দেখে ধরে নিয়ে ওরা ইসরাতাপুর সবাই বেশি কাছে বুঝে। নিয়ে যাই। তোরা সবাই বেশি বুঝিস। সবসময় ইসরাতের কাছে কেন যাব? আমরা তো কিছু করতে পারি, আর এই ছেলের শাস্তি আমরা নিজেরাই দিব। মেহের দেখলো যে মেয়েগুলো তার দিকে মারার জন্য এগোচ্ছে। সাথে সাথে সে মাটিতে বসে পড়ে আর হাত জোড়ে করে বলল,
দয়া করে আমাকে একটু বিশ্বাস করুন, আমি আপনার এখানে নিজ ইচ্ছায় আসিনি। আমি আজ ভার্সিটির নতুন। একজনকে রুম জিজ্ঞাসা করার পর সে এদিকে বলে দেয়, তাই আমি এখানে এসে দেখি আপনারা আছেন, তাই ঘুরে যেতেছিলাম। আর আমার হাতে এইগুলো যা দেখছেন সেটা নিচে গাছের তলায় দাঁড়িয়ে থাকা ভাইয়া ও আপুর আমাকে জার্ক দিছে। এই রিপা, বুঝতে পেরেছিস এই ছেলেকে জার্ক দিচ্ছে? ও আমার ভার্সিটি ক্লাসও ভিলেন ইসরাত। তাহলে কি করা যায় বলতো এই ফকিনিটার? কি আর করবে, এই পোশাকগুলো ধরে ওরে পরতে দে, তাহলে দেখি কেমন লাগে। মনে হয় আমাদের মেয়েদের থেকে ওকে বেশি সুন্দর লাগবে। কি বলছিস? ওর তো কিছুই নেই, তাহলে কিভাবে কি ওর হবেই না? হুম, তাহলে এক কাজ কর, সবাই নিজের হাতের ব্যবহারটা করে ফেল। মানে? তার মানে একে এক এক করে ধরে সবাই মিলে একটা একটা করে চড় মার। এমনিতে ইশরাতের দলের সামনে মেহের অনেকগুলো মার খেয়েছে, আর তার কান পুরো লাল ও ব্যথা আছে। আবার এদের কাছে মারের কথা শুনে সাথে সাথে গালে হাত দিল, দু হাতে গাল ঢেকে ফেললো। এটা দেখে তো তারা সবাই হেসে ফেললো। মেয়েগুলো কোনো কথা ছাড়াই মেহেরকে ধমধম করে কিল ঘুষি মারতে লাগলো। মেহের চেয়েও সেটা কিছু করতে পারলো না। ওদের অনেকক্ষণ মারার পর মেয়েগুলোর হাত ছাড়তে ছাড়তে চলে গেল। মেহেরের চোখ ভিজে গেছে, তবু সে চোখ মুছে উঠে দাঁড়ালো। তারপর নিজের রুম খুঁজতে সামনের দিকে এগিয়ে গেল। অন্যদিকে নিজের রুমে এসে রেগে গিয়ে দেওয়ালের সাথে একটা ঘুষি মারল। তারপর নিজের চেয়ারে বসে চোখ বন্ধ করে ব্যাগটাকে কন্ট্রোল করতে লাগলো। তারপর আশাদ নিজের অফিসে বসে আছে, আর তার সাথে দাঁড়িয়ে আছে তার প্রিয় আকবর। আকবর, আজ আমার দাবার ঘুঁটি আমার সাথে দেখা করবে, সেই সব ব্যবস্থা তুই করে ফেল। কি করতে হবে বস, শুধু আমাকে একবার বলেন। চারপাশে সিক্রেটভাবে সব নাইট গার্ড রাখবি, সে যেন বুঝতে না পারে, আর আশেপাশে সব ক্লিয়ার রাখবি। আমি তার সাথে একান্ত কথা বলতে চাই। ঠিক আছে বস, সেগুলো হয়ে যাবে। আজ রাত কয়টায় এসে আসবে? যত সম্ভব রাত 12টার পরে আসবে, কারণ সে খুব মাইন্ড গেমার, আর মাইন্ড গেমার সবসময় রাতের অন্ধকারে বের হয়। ঠিক আছে। নিজের অফিস রুমে বসে আছে মাহিম। একটু আগে সে প্রচণ্ড রেগে গিয়েছিল, কারণ ভার্সিটির সাধারণ ছাত্র হয়ে শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করা, এটা মাহিম কোনোভাবে মেনে নিতে পারেনি। ওদের বাবা বড় বড় নেতা বলে কিছু করতে পারছি না, সেটা না হলে তোদের মতো চুনোপুটি আমার বা হাতের খেলা। শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করা হাড়ে হাড়ে বুঝিয়ে দিতাম। এটা বলে মাহিম নিজের রাগ কমানোর জন্য গ্লাসের পানি ঢক ঢক করে খেয়ে ফেললো। যাক, এখন অনেকটা কুল লাগছে, জাস্ট এখন আবার ক্লাস নিতে হবে। মেহের অনেক সময় খোঁজাখুঁজি করার পর নিজের ক্লাসরুম খুঁজে পেল। মেহের তাকে দেখলো যে ক্লাসে অলরেডি স্যার প্রবেশ করে ফেলেছে, তাই দরজার সামনে দাঁড়িয়ে বলল, আসতে পারি স্যার? মেহেরের কথা শুনে স্যার দরজার দিকে তাকালো। তাকে দেখলো যে একজন খুবই জীর্ণশীর্ণ পোশাক পরে দরজার সামনে দাঁড়িয়ে আছে। এখানে কোনো ফকির অ্যালাউ না, ফকিরের জায়গা ভার্সিটির বাইরে, এখানে না। এখন তুমি যেতে পারো। আপনি ভুল বলছেন স্যার, আমি কোনো ফকির না। তাহলে কে তুমি? আমার ক্লাসে এসে ডিস্টার্ব করছো? আসলে স্যার আমি এই ক্লাসের একজন স্টুডেন্ট, আজকে আমার প্রথম দিন। কি, তুমি স্টুডেন্ট? তোমাকে তো দেখে মনে হচ্ছে না যে তুমি একজন স্টুডেন্ট। তোমার মাঝে কোনো স্টুডেন্টের লক্ষ্যও খুঁজে পাওয়া যাচ্ছে না। কী সব পড়ে এসেছো হ্যাঁ? আর মুখের দিকে তো তাকানোও যাচ্ছে না, দেখে তো মনে হচ্ছে কোথা থেকে চুরি করতে গিয়ে ধরা খেয়েছো, আর সবাই মিলে গণপিটনি দিয়েছে। স্যারের কথা শুনে মেহের মাথা নিচু করে রইল। দাঁড়িয়ে থাকতে দেখে ধমক দিয়ে তাকে ভিতরে প্রবেশ করতে বলল, এখানে এমন শঙ্খের মতো দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি ক্লাসে প্রবেশ করো, তোমার জন্য আমার ক্লাস নিতে ডিস্টার্ব হচ্ছে। স্যারের ধমক শুনে মেহের ক্লাসে প্রবেশ করলো, গিয়ে সবার পিছনে বসলো। কিন্তু আশেপাশে যারা ছিল তারা সবাই নাক ধরলো। এটা দেখে স্যার জিজ্ঞাসা করলো, কি হলো, তোমায় এমন নাক ধরে আসো কেন? স্যার, এর গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এর যদি আমাদের সাথে ক্লাস করে তাহলে আমরা থাকতে পারবো না। এই ছেলে, কয়েকদিন গোসল করনি? হ্যাঁ, বস্তি থেকে উঠে এসেছো তো কি হয়েছে? গোসল কি ভালো করে দিয়ে আসা যায় না? যদিও এখান থেকে উঠে গিয়ে একদম পিছন বেঞ্চে গিয়ে বসো, সবার থেকে 2-3 বেঞ্চে পরে গিয়ে বসো। স্যারের কথা শুনে ক্লাসের সবাই হাসতে লাগলো। যেন এক হাসির রোল পড়ে গেল। আচ্ছা ঠিক আছে।
মেহের আগের জায়গা থেকে উঠে গিয়ে কয়েক বেঞ্চ পরের বেঞ্চে বসতো, আর তার আশেপাশে কেউ নেই। এবার স্যার নিজের মতো করে ক্লাস নিতে লাগলো। দেখতে দেখতে প্রথম ঘন্টা হয়ে গেল। স্যার বেরিয়ে যাওয়ার সাথে সাথে মেহেরকে নিয়ে সবাই ট্রোল করতে লাগলো। মেহের শুধু মাথা নিচু করেই বসে আছে। কিছু সময় পর সেখানে মাহিম আসলো। চতুর্থ বর্ষে ক্লাস নিয়ে সে প্রথম বর্ষে আসলো ক্লাস নিতে। তাকে দেখে সবাই দাঁড়িয়ে পড়লো। সবাইকে বসতে বলে নিজের মতো করে ক্লাস নিতে লাগলো। মাহিম খেয়াল করে দেখলো সবাই থেকে আলাদা হয়ে ছেলেটি বসে আছে, যাকে ভার্সিটি আসার সময় ইশরাতের সঙ্গে দেখেছিল, আর মাহিম তাকে বাঁচিয়েছিল। তুমি সবার পেছনে একলা বসে কি করছো? এখানে ক্লাস করতে এসেছো নাকি দেখতে? মাহিম জোরেই বলল। মাহিমের এমন কথা শুনে একজন দাঁড়িয়ে বলল, আসলে স্যার ওর গায়ে থেকে অনেক দুর্গন্ধ বের হয়েছে, তাই আগের ক্লাসের স্যার ওকে সবার পেছনে বসিয়ে রেখেছে। শাট আপ! কি সব ফালতু কথা বলছো? হ্যাঁ, তোমাকে বলতে বলিনি, কিন্তু তুমি বলো। মাহিমের ধমক শুনে সেই ছেলেটি বসে বলল। এরপর মাহিম মেহেরের দিকে এগিয়ে গিয়ে বলল, ভার্সিটিতে আসলে এত বকা থাকলে চলে না, বুঝছো? তুমি যাও, গিয়ে সামনে গিয়ে বসো। আমি এখানে ঠিক আছি স্যার, আর আমি চাই না যে আমার জন্য কোনো ডিস্টার্ব ফিল করুক। আমার মুখের উপর কথা বলা আমি একদম পছন্দ করি না। যেটা বললাম সেটা করো। মাহিমের কথা শুনে মেহের নিজের ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো। তারপর কয়েক বেঞ্চ সামনে এগিয়ে গিয়ে বসলো। সাথে সাথে সবাই নাক ধরল, কিন্তু এতে মাহিম ধমক দিল, তোমাদের এত নাটক করতে হবে না। ছেলেটির কাছে আমিও দাঁড়িয়ে আছি। আমার নাকে গন্ধ লাগছে না, আর সবার নাকে গন্ধ ভালো লাগছে, তাই না? তোমাদের নাক কি ছুঁচুর থেকেও বেশি বড় হয়ে গেছে যে এত গন্ধ আসছে? এটা শুনে ক্লাসের সবাই আবার হাসতে লাগলো। আর যারা নাকে হাত দিয়েছিল তারা খুব অপমান বোধ করলো। তারা তাদের নাক থেকে হাত সরিয়ে নিল। মেহের যাদের পাশে বসেছে তারা মেহেরের দিকে এক রাগী চোখে তাকালো, কিন্তু কিছু বলতেই পারে না, কারণ মাহিম তার পাশেই আছে। মাহিম আবার নিজের ক্লাস নেওয়ার জন্য সামনে চলে গেল। তোমরা কি কেউ বলতে পারবে যে পুরুষত্বটা কি? একজন দাঁড়িয়ে বলল, স্যার পুরুষত্বটা হলো টাকা, যার টাকা আছে তার পুরুষত্ব হবে। বর্তমান যুগে এটা সঠিক, কিন্তু এর থেকে ভালো করে কে বলতে পারবে? তোমাদের সবারটা একটু কাছাকাছি হয়েছে, কিন্তু সঠিক কেউ বলতে পারো নাই। আমি বলছি, পুরুষত্ব কি? যখন একটা মানুষ পুরুষ হবার পরে তার মাঝে কোনো জেদ রাগ নেই, সে একজন পুরুষত্বহীন। মানুষের মাঝে দম্ভ থাকতে হবে, নিজের মাঝে রাগ থাকতে হবে, কোনো কিছু করার আগ্রহ থাকতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, তার মাঝে পুরুষত্ব বলে কিছুই নাই। সে মানুষের চেয়েও পশুর সমান বলতে গেলে। তাই সকল পুরুষত্বহীন মানুষের বেঁচে থাকার কোনো মানে হয় না। আর পুরুষত্বে জাগ্রত করতে হলে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তবেই না সে মানুষের মতো মানুষ হবে। এই যুগের টাকা ঠিক আছে, কিন্তু সেটা থাকার সাথে নিজের মাঝে নিজের আত্মাকে চিনতে হবে, অন্যায়ের প্রতিরোধ করতে হবে। মাহিম কথাগুলো মেহেরের দিকে তাকিয়ে বলল। মেহের ভালো করে বুঝতে পারলো যে স্যার সকালের ঘটনা নিয়ে তাকে এইসব কথাগুলো শুনিয়ে বলল, কিন্তু মেহের যে নিরুপায়, যে চাইলেও কিছু করতে পারবে না, কারণ সে গরিব। তারপর মাহিম নিজের মতো করে ক্লাস করতে লাগলো, আবার সেটা সবাই শুনতে লাগলো। মাহিম মাঝে মাঝে মেহেরের দিকে তাকাচ্ছে। মাহিম ক্লাস শেষ করে রুম থেকে বেরিয়ে গেল। মাহিম ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পরে মেহের যেই বেঞ্চে বসেছিল তার আশেপাশের ছেলেমেয়েরা আঙ্গুল তুলে দেখাতে লাগলো। তাকে সেখান থেকে উঠে যেতে বলল। মেহের আর কোনো উপায় না পেয়ে নিজের পুরনো ব্যাগ কাঁধে নিয়ে ঝুলে ক্লাস থেকে বেরিয়ে গেল, কারণ ওদের সাথে আর ক্লাস করা সম্ভব না। এটা দেখে সবাই হাসি করতে লাগলো। তারপর রাত 12টা বেজে পার হয়ে গেছে। নিজের অফিস রুমে বসে আছে। অফিসটা মূলত তার সরকারি গণভবন। কারোর জন্য এখন অপেক্ষা করছে সে আস্তে আস্তে খুব বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ এতদিন সবাই তার জন্য অপেক্ষা করছে, আর আজ কিনা সে অন্য একজনের জন্য অপেক্ষা করছে। 12টা বেজেছে, অনেক হলো।
আপনার সে মিস্টার রহস্যময় কি আর আসবে না? সেটাই তো বুঝতে পারছি না। তার এখনই হাসার কথা ছিল, কিন্তু হাসার কোনো নামগন্ধ দেখছি না। আমার মনে হয় সে এই গণভবনে আসতে ভয় পাচ্ছে। না না না, সেটা তো হওয়ার কথা নয়, কারণ সে নিজে বলেছে যে এখানে দেখা করবে। সে একজন মাইন্ড গেমার না, সে একজন মাইন্ড গেমার, না বুঝে শুনে কোনো কথা বলে না। তাহলে এখনো আসছে না কেন? আসবে হয়তো খুব তাড়াতাড়ি, তুই বাইরে গিয়ে দেখ। ঠিক আছে বস। গণভবনের বাইরে আজ কোনো গার্ড দেখা যাচ্ছে না তেমন, কিন্তু কেন সেটা খুবই রহস্যময়। আকবর বাইরে এসে কিছু সময় অপেক্ষা করলো, নিজের বসের মতো সেও বিরক্ত হলো। তার বিরক্তর অবসান ঘটিয়ে ফুটফুটে মোটরসাইকেল নিয়ে একজন ভিতরে প্রবেশ করলো। মোটরসাইকেল নিয়ে এসে একদম মেন গেটের সামনে রাখলো। আকবর তার পোশাক দেখে খুব অবাক হলো, কারণ তার গায়ে সম্পূর্ণ কালো পোশাক দিয়ে ঢাকা, মুখে একটা সুন্দর মাস্ক। সে এসে গাড়ি থেকে নামলো, নেমে হাঁটতে হাঁটতে আকবরের সামনে আসলো। আসতে এত সময় লাগে? আসার কথা ছিল 12টায়, আর আস্তে আস্তে 1টা বাজিয়ে দিচ্ছ। আমি বেশি কথা পছন্দ করি না, তাতেই তোর বসের কাছে নিয়ে যাওয়া। মিস্টার রহস্যময় এমন কথা শুনে আকবর বেশ অপমানিত হলো, কারণ মিস্টার রহস্যময় আকবরকে দামেই দিচ্ছে না এমন। তবু বসের সাথে দেখা করতে এসেছে খুব বড় মাপের একজন, এই জন্য কিছুই বলল না। আকবর চুপ থেকে মিস্টার রহস্যময়কে তার বসের রুমে নিয়ে আসলো, আর তার বস বসে সিগারেট খাচ্ছিল। ছায়া পড়ার জন্য তাকে দেখলো যে একজন কালো পোশাক পরে দাঁড়িয়ে আছে। এটা দেখে তার মুখে মুচকি হাসি ফুটে উঠল। আরে মিস্টার রহস্যময়, আসুন আসুন, তোমার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম, কিন্তু তুমি অনেক সময় অপেক্ষা করালে। অপেক্ষাকে আমি একটু ভালোবাসি, কারণ মাইন্ড গেমার অন্যদেরকে দিয়ে খেলতে ভালোবাসে। হা হা, আমাকে নিয়ে খেলতে যেও না মিস্টার রহস্যময়, আমি অন্যদের নিয়ে খেলতে থাকি। সেটা তো সময় বলে দিবে। আমাকে কি এখানে দাঁড় করিয়ে রাখবেন নাকি বসতে দিবেন? আরে আমার সামনে সবাই বসে পড়ো। মিস্টার রহস্যময় এসে আশাদের সামনে সোফায় বসলো, তারপর ছোট টেবিলের উপর থাকা সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে সিগারেট বের করলো। তারপর লাইটার নিয়ে স্টাইল করে মুখে সিগারেট গুঁজে দিল। আগুন ধরিয়ে একটা টান দিয়ে সম্পূর্ণ ধোঁয়া মুখ থেকে ছেড়ে দিল। তা হঠাৎ আমাকে ডাকার কারণ? তোমাকে ডাকার কারণ তুমি ভালো করেই জানো। সব জানি, কিন্তু লেখকের পাঠক পাঠিকা তো কিছুই জানে না, তাই আপনি সম্পূর্ণ কিছু বলেন। বলবো বলবো, সবই বলবো। তো মিস্টার রহস্যময়, তুমি কি রেডি রস্টার লর্ড স্যাডো দ্য কিংয়ের সাথে লড়াই করতে? আমি লড়াই করতে খুব ভালোবাসি, আর সেটা যদি হয় মাইন্ড গেম, তাহলে তো আর কোনো কথাই নেই। এতদিন আপনারা সবাই দেখেছেন মিস্টার MK এর মাইন্ড গেম, আর এবার কাছ থেকে দেখবেন মিস্টার রহস্যময়ের মাইন্ড গেম। দুজনের মাইন্ড গেমার কে কে জিতবে শুধু আপনারা অপেক্ষা করবেন। তুমি রস্টার কিং বা শ্যাডো কিং MK-কে কম মনে করো না। সে কিন্তু এক রাতের মধ্যে সকলকে দমিয়ে দিয়ে সিটির দখল করে নিয়েছে, আর হয়ে উঠেছে রস্টার লর্ড শ্যাডো দ্য কিং। রকস্টার সিটির বাইরে ছিলাম আমি, কিন্তু আপনার সহায়তায় সেখানে ঢুকতে যাচ্ছি, তাই এবার আমিও সেটা দেখতে চাই যে এই কিং কতটা মাইন্ড গেমার। হ্যাঁ, সেটা ঠিক। আর আমি আমার গুপ্তচরের থেকে খবর পেয়েছি যে আমার চিরশত্রু খালেদের সাথে রয়েছে রকস্টার লর্ড MK। খালেদের সাথে সে থাকা মানে নিশ্চিত তার বিজয়। আমি কোনোভাবে আমার প্রধানমন্ত্রীর গদি হারাতে চাই না। সব কিছু আমার দায়িত্বে থাকলেও শ্যাডো কিং এই রাজনীতির ঢোকার পর সব কিছু তোলগোল পাকিয়ে দিচ্ছে। আরে আপনি তো চিন্তা করছেন কেন? MK এর সাথে লড়াই করতে মিস্টার রহস্যময় চলে এসেছে। হ্যাঁ, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তুমি পারবে মিস্টার রহস্যময়। তো তোমার প্রথম কাজ হচ্ছে মিস্টার MK-কে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া, তারপর রকস্টার সিটি তোমার দখলে নেওয়া। তুমি যদি আমার কাজগুলো করতে পারো তাহলে রকস্টার লর্ড শ্যাডো দ্য কিং তোমাকে বানিয়ে দেবো। কোনো কিছু লোভ আমাকে দেখাবেন না, আমি শুধু টাকা আগেই ভালোবাসি। তাছাড়া আমি চাইলে রকস্টার সিটি নিজের দখলে নিয়ে নিতে পারি মাইন্ড গেম খেলে, কিন্তু আপনি যে আমার সাথে মাইন্ড গেম খেলতে যাচ্ছেন আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তুমি যেটা ভাবছো সম্পূর্ণ ভুল। আমাকে বুঝতে হবে না। আচ্ছা ঠিক আছে, MK-কে ধরতে না পারলেও তুমি খালেদকে আমার রাস্তা থেকে সরিয়ে দাও। আপনার সাথে তো কারোর ডিল হয়নি।
সেটা ঠিক বলেছ, কিন্তু এখন তো বলছি পারবো না আমি। মিস্টার রহস্যময়ের কথা শুনে আকবর অবাক হলো আর রেগে গেল, আর এগিয়ে গিয়ে মিস্টার রহস্যময়ের মাথায় বন্দুক ধরল। এতে মিস্টার রহস্যময় মুচকি হাসে, সে হাসির কারণ কেউ বুঝলো না। আপনার আশেপাশে যে এত বোকা মানুষ থাকে আগে জানতাম না। এই জন্য আপনি আপনার প্রধানমন্ত্রীর গদি হারাতে চলেছেন। আর 1 মাস পর নির্বাচন, আর আপনি কিনা এসব গাথা কি আপনার পাশে রেখেছেন? কার কথা বলছিস তুই? আজ পর্যন্ত বসের সব কিছু দায়িত্ব আমি সঠিকভাবে পালন করেছি। তাহলে রকস্টার কিং কেও আপনি সরিয়ে দিন, আমি আসি। এই বলে মিস্টার রহস্যময় ফস করে আকবরের হাত থেকে বন্দুকটা নিয়ে নিল, তারপর বন্দুকের ভিতর থেকে সবগুলো গুলি বের করে নিল। এমন ছোটখাটো বিষয় নিয়ে আমার সাথে খেলতে আসবেন না, তাহলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। এটা বলে মিস্টার রহস্যময় বন্দুক আকবরের দিকে ছুঁড়ে মারল, সাথে সাথে আকবর কেস করলো। তারপর মিস্টার রহস্যময় দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় আসাদ বলল, তাহলে কাজটা তুমি করবে না? করবো তো অবশ্যই, টাকাগুলো ট্রান্সফার করে দিয়েন। তাহলে উঠে যাচ্ছ কেন? আমার সম্পূর্ণ কথা শেষ হয়নি। আপনার সম্পূর্ণ কথা হয়তো শেষ হয়নি। আপনি আমাকে কি বললেন সেটা খুব আমি ভালো করে বুঝে গেছি। এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব সামলে নিব। আপনি শুধু টাকাগুলো রেডি রাখুন, আর কাউকে পাসকান হতে দিবেন না যে মিস্টার রহস্যময় আপনার সাথে আছে। তোমার কথা মনে থাকবে। মিস্টার রহস্যময় বাইরে এসে নিজের বাইকের উপরে বসল, তারপর আশেপাশে তাকিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। এইদিকে আসাদ এসে আকবরের গালে একটা চট বসিয়ে দিল। সবসময় রাগ দেখালে হয় না, মাঝে মাঝে মাথার বুদ্ধিটাও খাটাতে হয়। ঠিক আছে বস। মিস্টার রহস্যময় যদি আপনার ওপর দিয়ে কথা বলেছেন তাই আমার মাথা ঠিক ছিল না। সবসময় রাগ দেখালে হয় না, মাঝে মাঝে মাথার বুদ্ধিটাও খাটাতে হয়। আমাদেরকে কে হারাতে হলে মিস্টার রহস্যময়ের সাথে মাইন্ড গেমার লাগবে। এটা বলে আরশাদ আবারও ছোপায় গিয়ে বসল, তারপর আরেকটি সিগারেট বের করে ধরালো। বাইরে গিয়ে দেখ তো সে চলে গেছে নাকি। আচ্ছা ঠিক আছে বস। আবার বাইরে চলে গেল, আর আরশাদ মনের সুখে সিগারেট টানতে লাগলো। তারপর মাহিম কোনো একটা দরকারে বাইরে গিয়েছিল। বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। চারপাশে ঝিঝি পোকার ডাক, আশেপাশে থেকে শিয়ালের ডাক আসছে। হঠাৎ মাহিমের গাড়ির সামনে আরও একটি গাড়ি এসে থামলো। মাহিম গাড়ি থামিয়ে বাইরে আসলো, আর অন্য গাড়ি থেকে বেরিয়ে আসলো কয়েকজন লোক, যাদের হাতে হকি স্টিক ও বড় ছুরি। কে ভাই আপনারা? আমার পথ আটকে ধরছেন কেন? আমরা তোমার জন্য আজরাইল রূপে এসেছি, আজকেই তোকে উপরে পাঠিয়ে দেব। আমার অপরাধটা কি যে আপনারা আমাকে মারতে এসেছেন? তোর অপরাধ হলো আমাদের ম্যাম ইশরাতের সাথে বেয়াদবি করার জন্য। ম্যামের সাথে তুই খুব বাড়াবাড়ি করেছিস শুনলাম, তাই স্যার আমাদেরকে তোকে মারার জন্য পাঠালো। ওয়েট, এখানে আবার স্যার আসছে কোথা থেকে? আরে আমাদের স্যারকে তো তুই চিনবি না, দাঁড়া আমরাই বলে দিচ্ছি। স্যার হচ্ছে ম্যামের বয়ফ্রেন্ড, যে ঢাকা শহরে ছাত্রলীগ নেতা রাকেশ। এসব কথা শুনতে আসিনি তোর থেকে। আমার বস তোকে মারতে বলেছে, আর এখন মৃত্যুই হচ্ছে তোর শেষ কথা। সবাই ছুরি আর হকি স্টিক নিয়ে মাহিমকে মারতে লাগলো। মাহিম নিজে প্রস্তুত হয়ে নিল তাদের সাথে লড়াই করার জন্য। সবাই মাহিমকে চারপাশ থেকে ঘিরে ধরলো, সবাই একসাথে মাহিমকে অ্যাটাক করলো। মাহিম সবগুলোকে প্রতিহত করতে লাগলো। হকি স্টিকের কয়েকটা বাড়ি এসে মাহিমের হাতে ও পিঠে লেগেছে। মাহিম কোনো উপায় না পেয়ে নিজের বন্দুক বের করলো। মাহিমের হাতে বন্দুক দেখে তো সবাই ভয় পেয়ে গেল। কি তুই, তোর হাতে বন্দুক কেন? তুই শিক্ষক, তাহলে তোর হাতে বন্দুক কেন? কেন আমি কি বন্দুক রাখতে পারি না? এটা আমার নিজের সেফটির জন্য। তারা কি করবে ভেবে পেল না, তবু সাহস নিয়ে মাহিমকে মারতে আসলো, কিন্তু নিজের বন্দুক দিয়ে একজনের পায়ে গুলি করলো। সাথে সাথে সে চিৎকার করতে লাগলো। নিজের সাথে এমন চিৎকার শুনে তারা সবাই ভয় পেয়ে গেল। তারপর তাকে ফেলে রেখে সবাই দৌড়ে গাড়িতে গিয়ে বসলো। গাড়ি নিয়ে চলে গেল। মাহিম মুচকি হাসলো। দেখলি তো, তাদের জন্য কাজ করিস, তারাই তোকে ফেলে রেখে চলে গেল। এসব করে কি লাভ? তার থেকে ইনকাম করে কিছু করার চেষ্টা কর। এটা বলে মাহিম নিজের গাড়ি নিয়ে বসলো, তারপর বাসা দিকে রওনা দিল। তারপর কামরুল যে কিনা একজন এমপি ছিল গত সিজনে, কিন্তু এবার সে তথ্যমন্ত্রী হয়েছে। আর সালারনগর গ্রামের চেয়ারম্যান কবির, সে এখন সেখানকার এমপি হয়েছে।
আর এগুলো সবই হয়েছে প্রধানমন্ত্রী আরশাদের সাথে হাত মিলিয়ে। আশা সম্পূর্ণটাই তাদেরকে সাহায্য করেছে, এই জন্য তারা দুজনেই এমপি হয়েছে। আর কামরুল খুব খারাপ লোক, তাই তাকে মন্ত্রী পদবি দিয়েছে। কামরুল আর কবির বসে আছে কামরুলের বাড়িতে, দুজন নির্বাচনের আগে কি কি করতে হবে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করছে। কামরুল ভাই, আপনি তো ঢাকায় একটি আসনের ছিট পেয়ে গেছেন। গতবার আমাকে কি এইবার একটা ছিট করে দেওয়া যায় না? আসাদ স্যার বলেছে তোর এখানে থেকেই সকল কাজগুলো করতে হবে, এই জন্য তোকে এখানে রাখা হয়েছে। আর আমি যেন তোকে সাহায্য করতে পারি, এই জন্যই তো ঢাকায় একটা আসন দিয়েছে গতবার। কিন্তু এখানে থেকে তো আমি তেমন এক কাজ পাই না, শুধু বেআইনি কাজগুলো করতে হয়। আরে গাধা, বেআইনি কাজেই তো টাকা টাকা। হ্যাঁ, আপনি কি আমাকে একবার আসাদ সাহেবের সাথে দেখা করিয়ে দিবেন? এবারে নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী আসাদ খুবই দুশ্চিন্তায় আছে, তাই এখন আর তোর সাথে দেখা করতে পারবে না, কিন্তু সকল খবরাখবর পেয়ে যাবে। হ্যাঁ, এবারও কি আমি এমপিতে জিততে পারবো? মনে কর যতদিন আসাদ আমাদের সাথে আছে আমাদের সেটা নিয়ে চিন্তা করতে হবে না। আর 2 দিন পর তো প্রতীক বের হবে। হ্যাঁ সেটাই, তুই এখান থেকে গিয়ে গ্রামের সকল কিছু ভালো করে নজর রাখবে। তোর ওপরে যেই আসুক না কেন তাকে সরিয়ে দিতে হবে। আরে আমার উপরে দাঁড়ানোর কেউ আছে নাকি? সালাম চৌধুরী মরে যাওয়ার পর থেকে এখন সব আমার কথাতেই চলে। আমরা কেউ ভাবতেই পারিনি যে সালাম চৌধুরীকে এত তাড়াতাড়ি মেরে ফেলবো, কিন্তু একটা না মিস্টেক হয়ে গেছে। সেদিন যদি ওই সালাম চৌধুরীর ছেলেকে মেরে ফেলতাম না, তাহলে হয়তো আমাদের আর কোনো শত্রু থাকতো না। সাইকো গ্যাং ও লিডার আমাদেরও যে নিষেধ করেছিল, সে যদি নিষেধ না করতে তাহলে ওই মাহিমকেও আমরা মেরে দিতাম। আর মাহিমকে মেরে দিলে তার বংশের কোনো খোঁজ থাকতো না। কিন্তু এখন আমাদের ভয়ে থাকতে হবে, কারণ সাইকো গ্যাং এর কথা অনুযায়ী মাইন্ড ছিল আন্ডারওয়ার্ল্ড এর মাফিয়া কিং এসকের ছেলে। আচ্ছা এসব কথা বাদ দে, ড্রিঙ্কস কর, মস্তি কর, আমাদের জয়লাভ করা নিয়ে। দুজন মনের খুদে মদ পান করতে লাগলো। সামনে যে নির্বাচন, তাদের মাথা ব্যথাই নেই। তাদের একমাত্র ভরসা প্রধানমন্ত্রী আসাদ, কিন্তু তাদের অগ্রসর যে অন্য কিছু ঘটে চলছে সেটা তাদের অজানা। তারা মদ পান করতে লাগলো। এমন সময় কামরুলের ফোনে একটা কল আসলো। ফোন হাতে নিয়ে দেখলো যে প্রধানমন্ত্রী আসাদের পিয়ে আকবর। আকবরের ফোন পেয়ে কামরুল মদ খাওয়া বাদ দিয়ে ফোন রিসিভ করলো। আরে আকবর সাহেব জি, হঠাৎ কি মনে করে আবার? স্যার, আপনাদেরকে ফোন দিতে বললো এই জন্য। তো স্যার আমাদেরকে আবার কেন ফোন করতে বলল? আগামীকাল তো দেখা হচ্ছে। হ্যাঁ সেটাই তো ঠিক, কিন্তু বস আপনাদের দুজনকে সিরিয়াসলিভাবে দেখা করতে বলেছে। আর প্রত্যেকবার কথায় দেখা করে সেখানেই আসবে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে চিন্তা করতে হবে না। কামরুল ফোন কেটে দিল। তখন কবির জিজ্ঞাসা করলো, কে ফোন দিয়েছিল ভাই? আকবর ফোন দিয়েছিল, কালকে আমাদেরকে মন্ত্রীর সাথে দেখা করতে বলেছে। এবার মনে হচ্ছে ভাই প্রধানমন্ত্রী একটু ভয়ে আছে। আমার তো সেটাই মনে হচ্ছে, কিন্তু কেন সেটা তো এখনো জানতে পারিনি। আচ্ছা এইসব নিয়ে চিন্তা করো না, এখন মদ খাও। দুজনে আবারও মন দিল মদ খাওয়াতে। তারপর, মাহিম, তোর হাত থেকে এমন রক্ত পড়ছে কেন? আসলে আঙ্কেল, রাস্তার মধ্যে কিছু লোক আমাকে অ্যাটাক করেছিল। কি? তোর কত করে বলি যে চারিপাশে সিকিউরিটি গার্ড রাখ, কিন্তু তুই তো আমার কথা শুনতে চাস না, নিজের বাবার মতন মরতে চাস। তুমি বুঝবে না আঙ্কেল, চারপাশে গার্ড রাখলে আমার শত্রুরা আমাকে চিনে ফেলতে পারে। আর আমি এইভাবে আছি তাই ভালো আছি ছদ্মবেশী। আর আমার পরিবারকে যারা মেরেছে তাদেরকে খুব তাড়াতাড়ি সবার সামনে নিয়ে এসে মারব। তাদেরও খোঁজ চলছে অলরেডি, তাদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তুই কি জানতে পেরেছিস কারা তোর পরিবারকে মেরেছে? সেটা জানারই অপেক্ষায় আছি। আমার কিন্তু সন্দেহ হয় তোর চাচা কালামকে, কারণ আমি সেদিন সবার লাশ দেখলেও কালাম আর কেয়ার লাশ দেখিনি। তারা হয়তো এইসবের ভিতরে আছে। আমারও সেটাই মনে হচ্ছে। চিন্তা নেই, আমি লোক লাগিয়ে দিয়েছি,
সম্পূর্ণ বিশ্বে। খুব তাড়াতাড়ি তাদেরকে ধরে আমার সামনে নিয়ে আসবো, তারপর বুঝিয়ে দিব যে আপন মানুষকে মারলে কতটা কষ্ট লাগে। ওদের জন্য আমি আমার মা বাবা শেষকৃত্য করতে পারিনি। এটা বলে মাহিম কান্না করতে লাগলো। রানা মাহিমকে সান্ত্বনা দিতে লাগলো আর হাতে ব্যান্ডেজ করে দিল। তারপর, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আগের দিনের মতো মেহের আরও পুরোনো ড্রেস আপ পরে ভার্সিটিতে এসেছে। সে ভেবে রেখেছে হয়তো আজকে তার সাথে গতকালের মতো তেমন কিছুই হবে। মেহের গেট দিয়ে চুপচাপ করে ঢুকলো, কিন্তু সেটা সুমাইয়ার চোখে পড়ে গেল। দোস্ত দেখ, কালকে সেই ছেলেটি আজকে আমাদের দেখে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে, যেন আমরা টের না পাই। তাই নাকি? তাহলে ডা করে। সুমাইয়া রাফিয়া তামিমকে দেখিয়ে দিল। তামিম গিয়ে মেহেরের সামনে দাঁড়ালো। মেহের তামিমকে দেখে সাথে সাথে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুই আমাদের দেখে পালিয়ে যাচ্ছিস কেন? কই ভাইয়া, আমি তো ক্লাসে যাচ্ছিলাম। ঠাস, মিথ্যা কথা বলিস কেন? আমি তো দেখলাম তুই চুপি চুপি করে চলে যাচ্ছিস। তাড়াতাড়ি আমাদের সাথে গাছতলায় আয়। ভাইয়া আজকে আমাকে ছেড়ে দিন। সেটা বললে তো হবে না চান্দু। মনে করো তুই আজকে থেকে আমাদের ভাড়া করা মুরগি। মেহের মন খারাপ করে তামিরের পিছনে পিছনে যেতে লাগলো। তার সাথে এসে গাছতলায় দাঁড়ালো। কিরে, আমাকে দেখে পালাচ্ছিস কেন? তেমন কিছু না আপু, আমি ক্লাসে যেতেছিলাম, কারণ অনেক দেরি হয়ে গেছে। ও আচ্ছা, এই রাফি, ক্যান্টিন থেকে ডিম কিনে নিয়ে আয় তো। আজ এই শালাকে বুঝিয়ে দিব আমার থেকে পালিয়ে যাওয়ার জন্য কি শাস্তি পাওয়া হয়। ঠিক আছে, তুই ওয়েট কর, আমি এখনই নিয়ে আসছি। রাফি ক্যান্টিন থেকে এগিয়ে এক হাড়ি ডিম নিয়ে এসে এসব বন্ধুদের হাতে বিলিয়ে দিল। আগে কে শুরু করবি দেখ। ইসরাত যখন আমাদের লিডার, তাহলে সেই শুরু করো। আচ্ছা ঠিক আছে, শুরু করছি। আপু ও ভাইরা, দয়া করে আমার সাথে এমন করবেন না। আমার আর ভালো এই একটা পোশাকই আছে। যদি আপনারা ডিম দিয়ে নষ্ট করে দেন, তাহলে আমি আগামীকাল ভার্সিটিতে আসতে পারবো না। এই এই একটা পোশাক আছে তো কি হয়েছে? রাস্তায় ভিক্ষা করে না হয় আরেকটা পোশাক কিনে নিবি, সমস্যা কি? এটা বলে ইশরাত মেহেরের মাথায় ডিম ভেঙে দিল। তাকে দেখা দেখি সবগুলো মেহেরের গায়ে এবং মাথায় ভাঙতে লাগলো সবাই। মেহেরের সারা শরীর ও মাথায় ডিমের কষ্টের মধ্যে জন্য সবাই নাক ধরে আছে। না, তোর গায়ে থেকে অনেক ডিমের আইসতে গন্ধ আছে, তাড়াতাড়ি এখান থেকে যা। মেহের ভার্সিটি থেকে না বেরিয়ে সামনের শহীদ মিনারের উপরে গিয়ে বসলো। বেশিরভাগ স্টুডেন্ট ক্লাসে চলে যাওয়ার কারণে কেউ নেই বললেই চলে। আর যে কয়েকজন ছিল তারা মেহেরকে দেখে উঠে চলে গেল। এতে হয়তো মেহেরের ভালোই হলো। মেহের কিছু সময় থাকার পর আর ভালো লাগছিল না, তাই ভাবলো বাসায় চলে যাবে। এই জন্য উঠতে গেলে হঠাৎ একজনের সাথে ধাক্কা খেয়ে গেল। ধাক্কা লাগার সাথে সাথে সেই লোকটি মেহেরকে থাপ্পড় বসিয়ে দিল। ইউ বাস্টার্ড, দেখে চলতে পারিস না? আমার পুরো পোশাকটাই নষ্ট করে দিলি। পোশাকটা কি তোর বাপের টাকা দিয়ে কেনা? সরি ভাইয়া, আমি দেখতে পাই নাই। চোখ কি কপালে নিয়ে হাঁটিস? আর গায়ে এসব কি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস? এটা ভার্সিটি, কোনো ডাস্টবিন নয়। আসলে আমি জার্গের শিকার হয়েছিলাম, এই জন্য এই অবস্থা। ভালো তো। এটা কি আরো 2-3টে থাপ্পড় মারলো। এগুলো তোর পাওনা আমার পোশাক নষ্ট করার জন্য। পরের বার থেকে চোখ কান খোলা রেখে চলবি, না হলে জমের দুয়ারে পাঠিয়ে দিব। তুই চিনিস না আমি কে? কে ভাই আপনি? মেহের ইনোসেন্ট ফেস নিয়ে জিজ্ঞাসা করলো। আরে দেখো, আমাদের কলেজের ভিপিকে চেনো না? এটা কোথা থেকে এসেছে রে? আরেকজন ছেলে বলল। তুই আমাকে চিনিস না? আমি হলাম এই ভার্সিটির ভিপি ফারুক। ও আচ্ছা, আমি তো নতুন, এই জন্য বুঝতে পারিনি। এখন থেকে ভালো করে জেনে রাখ, পরের বার থেকে দেখা হলে সম্মান দিয়ে কথা বলবি, না হলে তোকে ভার্সিটি থেকে বের করে দেব। আচ্ছা ঠিক আছে। ফারুক ও তার সাথে থাকা লোকগুলো চলে গেল। কোনো এক বিষয় নিয়ে আলোচনা করতে করতে মেহের শুধু তাদের দিকেই তাকিয়ে রইল। ফারুকের একটা কথাই তার কানে আসলো, আর সেটা হলো ড্রাগসগুলো আজ রাতে এখানে আনতে হবে। মেহের এইসব কানে না নিয়ে সে ভার্সিটি থেকে বেরিয়ে গেল, কারণ তার পোশাকের যে অবস্থা, আজকে আর ক্লাস করাই হবে না।
মাহিম আজকে একটু লেট করে ভার্সিটিতে আসলো। ইশরাতকে গাছতলায় বসে থাকতে দেখে গাড়ি থামিয়ে তার কাছে আসলো। কাজটা কিন্তু ভালো করনি তুমি, ইসরাত। আমি কি করছি তোর সাথে? প্রথমত আমি তোমার টিচার, তুমি আমার সাথে ভদ্রভাবে কথা বলনি। ভদ্রতা মাই ফুট। তুই শিক্ষক হোস না কেন, আমি তোকে সম্মান দেখাতে পারবো না। আচ্ছা, সেটা না হয় বুঝলাম। তাহলে গতকাল রাতে তুমি তোমার বয়ফ্রেন্ডকে বলে লোক ঠিক করে আমাকে কেন মারতে চেয়েছিলে? তার মানে রাকেশ কাল রাতে কাজটা করেছিল, কিন্তু তুই এখনো বেঁচে আছিস কিভাবে? তোমার বাবা প্রধানমন্ত্রী, এজন্য তোমার বিবেক বলতে কিছুই নাই, মানুষত্ব হারিয়ে গেছে। তোরে আমি জ্ঞান দিতে বলিনি। এখান থেকে যা তো, আর পরের বার সাবধানে থাকিস। মাহিম দেখলো যে তাদের সাথে কথা বলে লাভ নেই, তাই নিজের রুমের দিকে রওনা দিল। তারপর আজ অনেকদিন পর সাইকো গ্যাং আর হানি গ্যাংয়ের লিডার নিজেদের মধ্যে সাক্ষাৎ করেছে। আজকে প্রথম তারা দুজনকে দেখেছে, আর আগে কখনো তারা দেখা করেনি। দিয়ে দেব। তাহলে আপনি রোহান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আর তার সাথে হানি গ্রুপের লিডার? হ্যাঁ আমি সে। আপনি আছেন? না 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 না, আমার পরিচয় সবার সামনে দিবেন না, কারণ সেটা ধামাকা রূপে লেখক সবার শেষের দিকে দিয়ে দিবে। ঠিক আছে, বুঝলাম। আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো। 6 বছর ধরে আমরা বিজনেস করছি রোহান, তাহলে এত আপনি কেন? ঠিক আছে, তুই বলেই ডাকবো। তো বাংলাদেশ থেকে কোনো খবর কি এসেছে? আজ রাতে আরও কয়েকশো মেয়ে আমেরিকাতে আসবে, আর আমেরিকা থেকে বাংলাদেশে কয়েকশো কোটি টাকা ট্যাক্স দিয়েছি। আমি ভাবতে পারছি না যে বাংলাদেশে আমাদের বিজনেসটা এত বড় করে ফেলতে পারবো। আরে বাংলাদেশের মানুষগুলো সবাই নিজের স্বার্থ দেখে, যাদেরকে তুমি টাকা দেখাবে তারাই তোমার গোলাম হয়ে যাবে, টাকা ছাড়া তার কিছু বোঝে না। এটা তো অবশ্যই ঠিক, 6 বছরের ব্যবধানে আমাদের বিজনেসটা এত উপরে উঠত, কিন্তু এই বছর খুব ভালোভাবে লক্ষ্য করেছি যে মেহের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি নামে একটি কোম্পানি আমাদের ঠিক নিচ লেভেলে আছে। খোঁজ খবর নিয়ে বেশি কিছু জানতে পারিনি। কোম্পানি যে ম্যানেজারের, তাকে হাত করে নাও। সেটা সম্ভব হচ্ছে না। তাহলে মালিককে খুঁজে বের করার চেষ্টা করো, আর তাকে আমাদের দলে বেরিয়ে নাও। আনার চেষ্টা করব, যদি না আসতে চায় তাহলে আর কি করব? ওই যে এর আগে যতগুলো কোম্পানি আমাদের সাথে টক্কর দিয়েছিল, তাদের মালিকের সাথে এটা করেছি, ওর সাথে সেটা করবো। তুই একদম ঠিক বলেছিস, সেটা হয়তো করা লাগবে। দুজন কথা বলতে লাগলো। হঠাৎ রোহান বলল, তুই তো আমাদের বাসায় কবে আসছিস? তোদের বাসায় আমি যখন তখন চলে যাব, তুই রেডি থাকিস। আচ্ছা ঠিক আছে বন্ধু। দুজন অনেক সময় গল্প করলো আর তার সাথে মদ পান করলো। মাহিম ভার্সিটি থেকে বাসায় ফিরে দেখলো তার আঙ্কেল তার সামনে দাঁড়িয়ে আছে মিষ্টি হাতে। কি হলো আঙ্কেল, তোমার হাতে মিষ্টি কেন? আর তোর বৃষ্টির জ্ঞান ফিরে এসেছে। কি সত্যি? এটা বলে মাহিম রানাকে জড়িয়ে ধরলো। খুশিতে সে কান্না করে দিল। মাহিম ভাবতেই পারছে না যে আজ 6টি বছর পর তার পাগলিটার জ্ঞান ফিরে পাবে। তারপর